তুই এক পাপের ফল, তোর বাবা জোর করেছে আমার সাথে, সেই ফল তুই। ইন্তেহার মাথায় কোনো কথা ঢুকলো না। তার মাথা ব্যথা করছে, মনে হচ্ছে মাথা এখনই ফেটে যাবে। ইন্তেহার নাক দিয়েও রক্ত পড়তে শুরু করলো। ইন্তেহার মনে হলো আজই তার শেষ দিন এই পৃথিবীতে। ইন্তেহা নিজের মাথা চেপে ধরলো, রক্তে আর চোখের পানিতে মিশে শরীরে গড়িয়ে পড়ছে। ইন্তেহা আর এই কষ্ট সহ্য করতে না পেরে এক গগনবিদারী চিৎকার করে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা ইবতেদা আর সহ্য করতে পারল না, সে দৌড়ে এসে নীলার হাত চেপে ধরলো। মা থামো, ও ছোট, কেন এমন করো মা? কিন্তু নীলা যেন কিছুই শুনছে না। এক ঝটকায় ইবতেদাকে সরিয়ে দিলেন তিনি। তুই চুপ থাক। ইন্তেহা তখন মেঝেতে পড়ে আছে, তার ঠোঁট ফেটে গেছে, কপাল দিয়ে রক্ত বেরিয়ে পড়ছে। ইন্তেহার ছোট্ট শরীরটা আঘাতে কাঁপছে, রক্ত তার পোশাক ভিজিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত আর না পেরে নীলা হাঁপাতে হাঁপাতে থামলেন। কয়েক সেকেন্ড চুপ থেকে ঠান্ডা গলায় বললেন, এই মেয়েকে রুমে বন্ধ করে রাখো। ইন্তেহা অজ্ঞান হয়ে গেছে ইতিমধ্যে। দুজন পরিচারিকা এসে ইন্তেহাকে তুলে নিয়ে গেল। একজন ইন্তেহার নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে বলল, কতটা পাষাণ মা, বাচ্চাটাকে এভাবে কেউ মারে? এ বাঁচবে? রুমটা ঘুটঘুটে অন্ধকার, ভ্যাবসা গুমট বাতাসে দম আটকে আসে। জানালাগুলো শক্ত করে আটকানো, বাইরের পৃথিবী এক চিলতে আলো ভেতরে ঢোকার অনুমতি পায়নি। হঠাৎ দরজাটা বন্ধ হওয়ার তীব্র শব্দ কানে বাজলো। আর ঠাস, যেন বাইরের দুনিয়ার সাথে ইন্তেহার শেষ যোগাযোগটুকুও বিচ্ছিন্ন হয়ে গেল। ইন্তেহার জ্ঞান ফিরল অনেক পরে। জ্ঞান ফিরতে ইন্তেহা টাল সামলাতে না পেরে ধীরে ধীরে মেঝের উপর বসে পড়ল। তার শরীর রক্তাক্ত, জখমের ব্যথায় প্রতিটা কোষ বিষিয়ে উঠছে, যন্ত্রণায় শরীর থরথর করে কাঁপছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার চোখ এখন শুকনো, এক ফোঁটা জলও গালবে নামলো না। আর তীব্র ব্যথার মাঝেও সে এক অদ্ভুত পাথর চাপা নিস্তব্ধতা নিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে রইল। আধারের এই নির্জনতায় তার ঠোঁট দুটো খুব সামান্য কেঁপে উঠল। অতি মৃদু অথচ দৃঢ় কণ্ঠে সে বিড়বিড় করে বলল, আপনিও কাঁদবেন? আজ যেই রক্ত আমার শরীর থেকে বইছে, সেই রক্তের কান্না আপনি কাঁদবেন? আপনার প্রাণ ইন্তেহা, সেই প্রাণটাই একদিন ফুস হয়ে যাবে। কথাটা বলে ইন্তেহা রক্তমাখা মুখে জোরে জোরে পাগলের মতো হেসে উঠল। তার সেই ভয়ঙ্কর হাসিতে পুরো রুম কেঁপে উঠল। কি ভয়ঙ্কর সেই হাসি! দিন গুনতে গুনতে কখন যে ক্যালেন্ডারের পাতাগুলো অর্থহীন হয়ে গেল ইন্তেহা তা বুঝতেও পারেনি। প্রথম দিন, দ্বিতীয় দিন, তারপর সপ্তাহ গড়িয়ে মাস। একটি বন্ধ ঘর আর একটি চূর্ণ বিচূর্ণ মন নিয়ে শুরু হলো তার এক অন্য জগৎ। ঘরটা ছিল সবসময় রুদ্ধ, জানালার সংকীর্ণ ফাঁক দিয়ে এক চিলতে আলো ভেতরে ঢোকার অনুমতি পেত না। শুরুতে ইন্তেহার জেদ ছিল পাহাড়সম, কিন্তু প্রগাঢ় অন্ধকার ধীরে ধীরে মানুষের ভেতরে সত্তাকে বদলে দেয়। ইন্তেহার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। রাত নামলে সে পরিচিত ঘরটি যেন এক অচেনা নরকে পরিণত হতো। দেয়ালের ছায়াগুলো অশুভ ইঙ্গিত নিয়ে নাড়াচাড়া করত, আর নীরবতা পাথর হয়ে চেপে বসত ইন্তেহার ছোট্ট বুকে। জীবনের প্রথমবার ইন্তেহা সত্যিকারের ভয়ের মুখোমুখি হলো। সে বিছানার এক কোণে গুটিয়ে বসে থাকতো, প্রসারিত চোখে অন্ধকারের অতল গহ্বরে কাউকে খোঁজার চেষ্টা করত। তার মনে হতো কেউ একজন আছে, অদৃশ্য কেউ একজন অন্ধকারের আড়াল থেকে তার দিকে তাকিয়ে হাসছে। কি বিভৎস হাসি! প্রতিটা রাত হয়ে উঠল ইন্তেহার কাছে একটা একটা বেঁচে থাকার যুদ্ধ। আর্তনাদ করে সে ডাকত, কেউ আছো? দয়া করে দরজাটা একটু খোলো। কিন্তু কোনো উত্তর আসতো না। কোনো এক সময় সে আকুতি পরিণত হলো গগনবিদারী চিৎকারে। ভয় যন্ত্রণার অসহ্য একাকিত্বের মিশেলে তার কণ্ঠ চিরে বেরিয়ে আসতো কান্নাস্রোত। সে পাগলের মতো দরজায় ধাক্কা দিত, মেঝেতে আছাড় খেয়ে পড়তো, নিজেকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতো। কিন্তু কেউ দরজা খুলেনি, কেউ তার কান্না শুনতে আসেনি। দিনের আলোয় সে ক্রমশ নিষ্প্রিয় হয়ে পড়তো। দিনে নীলা বাসায় না থাকলে ইবতেদা আসতো মাঝে মাঝে, কিন্তু ইন্তেহা ঘৃণা করে ইবতেদাকে। সে চিৎকার করতো, রেগে যেত। দিন দিন ইন্তেহা নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো। হঠাৎ একদিন দুপুরে কেউ একজন দরজাটা খুলল। দরজাটা খোলার শব্দে ইন্তেহার সারা শরীর আতঙ্কে হিম হয়ে গেল। দরজাটা ধীরে ধীরে খুলে যেতে অনেকদিন পর এক ঝলক তীব্র আলো ঘরে প্রবেশ করলো। চোখ কচলে সে তাকিয়ে দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে ইবতেদা। তার চোখ ভেজা, মুখে এভাবে দীর্ঘ ক্লান্তির ছাপ। কিন্তু ইবতেদা একা ছিল না। তার পাশে দাঁড়িয়ে ছিল 17-18 বছর বয়সী এক কিশোর, পরনে কলেজ ড্রেস, চোখে এক শান্ত গভীর দৃষ্টি। ইন্তেহার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল, কয়েকটা মুহূর্ত যেন স্থির হয়ে রইল। একদিকে ঘরের গাঢ় অন্ধকার, অন্যদিকে বাইরের উজ্জ্বল আলো। দুই মেরু যেন মুখোমুখি দাঁড়িয়ে। দেয়ালে ঠেস দিয়ে বসে থাকা বিধ্বস্ত ইন্তেহার, দরজায় দাঁড়িয়ে থাকা অদ্ভুত শান্ত ছেলেটার ঠোঁটের কোণে ফুটে উঠল খুব সূক্ষ্ম আর এক রহস্যময় বাঁকা হাসি। ইবতেদা ভাঙা গলায় ডাকলো, ইন্তেহা। কিন্তু ইন্তেহার কান সে ডাকে সাড়া দিল না। তার সমস্ত মনোযোগ তখন সে আগন্তুক ছেলেটির উপর। ইন্তেহার ভেতরে তখন বিচিত্র এক অনুভূতির আলোড়ন। এটা কি ভয়, নাকি দীর্ঘ যন্ত্রণার পর পাওয়া কোনো স্বস্তি, সে নিজেও জানে না। এইটুকু বলে ইন্তেহা থামলো। এরপর বিরক্তি নিয়ে বলল, শালা, ওই সময় যদি জানতাম আমার বাপের টাকায় ওরা খায়, জানলে ওদের খাবার
পেট কেটে বের করতাম আমি। অবশ্য বড় হয়েও ওই শালি আমাকে এক মুঠো ভাত শান্তিতে খেতে দেয়নি। ওর মেয়ে পগার পার হয়েছে, এখানে আমার কি দোষ? ইন্তেহার দিকে আধার অদ্ভুত দৃষ্টিতে তাকালো। মেয়েটা এরকম কেন? কিছু কি যায় আসে না এর? আধারকে চুপ থাকতে দেখে ইন্তেহা ওর দিকে তাকালো। আধার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই বীরটাকে আধারের প্রশ্নের উত্তর ইন্তেহা দিতে যাবে ঠিক তখনই শেহজাদ সেখানে উপস্থিত হলো। শেহজাদের চোখে মুখে এক ধরনের মেকি সৌজন্য। আভার নূর হাসতে হাসতে এগিয়ে এলো। তাদের পেছনে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে তিমির আর আয়ান। সাথে হাসিফ নেই, কারণ সে রৌদ্রবীরের সাথে একটা কাজে শহরে গিয়েছে। কোনো এক ঝামেলা হয়ে গিয়েছে। শেহজাদ হাতের দামি লাইটারটা পকেটে রেখে বেশ খোশ মেজাজে বলল, আর ইন্তেহা, এখানে বসে কি করছো? আমরা তো পুরো গ্রামটা ঘুরে দেখার প্ল্যান করছি, সাথে তিমির আর আয়ানও আছে। চলো সবাই মিলে একসাথে বের হই, এই চমৎকার আবহাওয়াটা মিস করা ঠিক হবে না। ইন্তেহা যে ললিপপটা খাচ্ছিল সেটার ভিতর চুইংগাম ছিল। মুখ থেকে চুইংগামের একটা বড় বেলুন ফুলিয়ে সেটা ফট করে ফাটিয়ে দিল। তার বসার ভঙ্গিটা যথেষ্ট উদ্ধত। সে আর চোখে শেহজাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলল, আপনার সাথে গ্রাম ঘুরতে যাব? অত শখ থাকলে নিজের ছায়ার সাথে ঘুরেন, আমার মুড নেই। আভা এগিয়ে এসে ইন্তেহার হাত ধরল। সে বেশ আহ্লাদি স্বরে বলল, আরে চল না ইন্তা আপু, সারাদিন এভাবে মুখ গোমড়া করে বসে থাকলে হয়? নূর দেখ কত এক্সাইটেড, আমরা সবাই মিলে মজা করব। নুরো অন্য পাশ থেকে ইন্তেহার বাহু টেনে ধরে আবদার করতে লাগলো। হ্যাঁ আপু, চল না, আমরা সবাই তো আছি, তুমি না গেলে জমবে না একদম, প্লিজ না করো না। ইন্তেহা এক ঝটকায় হাতটা সরিয়ে নিল। তার চোখে মুখে এখন বিরক্তি স্পষ্ট। সে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলল, বেশি প্যান প্যান করিস না তো। ভালো লাগছে না মানে লাগছে না, তোরা যা গিয়ে সরিষা খেতে সেলফি তুল গিয়ে যা, আমায় মাফ কর। শেহজাদ হাসলো, তবে সে হাসিতে কোনো বিরক্তি নেই। সে যেন জানতো ইন্তেহা এমনই করবে। তার ভালোই লাগছিল ইন্তেহার এই অবাধ্যতা দেখতে। তিমির আর আয়ান নিঃশব্দে দাঁড়িয়ে দেখছিল। তারা জানে ইন্তেহাকে একবার না বললে হ্যাঁ করানো কতটা দুঃসাধ্য। ইন্তেহা পকেট থেকে আরেকটা ললিপপ বের করে মোড়কটা দাঁত দিয়ে ছিঁড়ে আস্তা কুড়ে ছুঁড়ে মারল। ইন্তেহার পকেটে চুইংগাম আর ললিপপ থাকবেই, কারণ এগুলো ছাড়া তার দিন চলে না। তারপর আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ার মতো করে নিঃশ্বাস ছেড়ে বলল, শোনেন ভাই শেহজাদ, এখান থেকে বিদায় হন। হ্যাঁ, শান্তিতে বসে ললিপপ খেতে দিন তো। বেশি জোরাজোরি করলে কিন্তু কপালে দুঃখ আছে। আভা আর নূর তবুও দমল না। তারা দুই পাশ থেকে ইন্তেহাকে রীতিমতো টেনে তোলার চেষ্টা করতে লাগলো, যেন ছোটবেলার কোনো জেদি বন্ধুকে জোর করে খেলার মাঠে নিয়ে যাচ্ছে। ইন্তেহা চেঁচিয়ে উঠল, আরে শালা, ছাড়বি তোরা? হাত ছিঁড়ে ফেলবি নাকি? নূর আর আভার নাছরবান্ধা টানাটানিতে ইন্তেহা শেষমেশ হাল ছেড়ে দিল। ললিপপটা এক গাল থেকে অন্য গালে সরিয়ে বিরক্তিকর স্বরে বলল, আরে থাম তোরা, হাতটা তো খুলে নিয়ে যাবে মনে হচ্ছে। চল যাচ্ছি, কিন্তু বেশি দেরি করলে ওখানে ফেলে রেখে চলে আসবো। ইন্তেহা রাজি হওয়া দেখে শেহজাদের ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে এতক্ষণ বুকে হাত গুজে দাঁড়িয়েছিল। শেহজাদ তার বডিগার্ডদের সাথে আনেনি ইচ্ছে করে। তিনি দীর্ঘশ্বাস ফেলে আয়ানকে নিচু স্বরে বলল, আজ কপালে দুঃখ আছে, এই দুই বাদর একসাথে বের হওয়া মানেই গ্রামের কারোর না কারোর হাড়ি ভাঙা। দলটা গ্রামের মেঠো পথ ধরে এগোতে লাগলো। একদিকে শেহজাদ গম্ভীর ভাব নিয়ে হাঁটছে আর ইন্তেহার কার্যক্রম পর্যবেক্ষণ করছে। অন্যদিকে আভার নূর গল্প করতে করতে যাচ্ছে। ইন্তেহা আর আধার কিছুটা পিছিয়ে থেকে নিজেদের মধ্যে ফিসফিস করছে। তাদের চোখে মুখে দুষ্টুমি ঝিলিক। তিমির ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এক জায়গায় দেখা গেল জনৈক গ্রামবাসী তার সাইকেলটা রাস্তার পাশে রেখে ক্ষেতের ধারে দাঁড়িয়ে প্রসাব করছেন। ইন্তেহা চোখের ইশারায় আধারকে কি যেন বলল। আধার মুচকি এসে টিপটিপি পায়ে এগিয়ে গেল। লোকটা খেয়াল করার আগে আধার সাইকেলের চেনটা আলগা করে দিয়ে দ্রুত ফিরে এলো। কিছুক্ষণ পর যখন লোকটা সাইকেলে চড়ে প্যাডেল দিতে গেল, অমনি চেন ছিঁড়ে সে ধপাস করে নর্দমায়। ইন্তেহার আর আধার অট্টহাসিতে ফেটে পড়ল। তিমির পেছন থেকে ফিরে তাকিয়ে কপাল চাপড়ালো। সে হনহন করে এগিয়ে এসে ইন্তেহার সামনে দাঁড়ালো। কিন্তু এসব কি হচ্ছে? তোরা কি কোনো দিন বড় হবি না? লোকটা তো চোট পেতে পারতো। ইন্তেহা ঠোঁট উল্টে বলল, আরে মামা, ওটা তো ফিজিক্সে প্র্যাকটিক্যাল ছিল। অভিকর্ষজ ত্বরণ ঠিকঠাক মতো কাজ করছে কিনা তাই দেখছিলাম। তুই তো সিরিয়াস হোস কেন বলতো? আধার পাশ থেকে ফোরন কাটলো। একদম ঠিক। তেমের তোর রক্তচাপ ইদানিং বেড়ে যাচ্ছে, একটু ডাবের জল খা, বেশি ভদ্র হয়ে যাচ্ছিস। তিমির দাঁতে দাঁত চেপে বলল, তোরা দুজন যদি আরেকটা অঘটন ঘটাস তোদের খবর আছে। নূর আর আভা পাশাপাশি হাঁটছে। আভা নূরকে বলল, আপু তুমি না বলেছিলে ভিরান ভাই নাকি মন থেকে তোমাকে বিয়ে করছে না, এমন কিছু? ওই দিন ইন্তেহা আপুকে কিস। নূর আভাকে মাঝপথে থামিয়ে দিয়েই বলল, ভিরান ভাই ইন্তে আপুকে ভালোবাসে না,
আমি হয়তো বেশি ভেবেছিলাম। উনি নিজেই বলেছে। আভা অভ্যুজদারের মতো মাথা নাড়ল। হতেই পারে, মজা করেছিল শুধু। হাঁটতে হাঁটতে তারা গ্রামের বাজারে পৌঁছালো। গ্রামের ছোট্ট বাজারে ঢুকে ইন্তেহার আধারে শয়তানি আরো বেড়ে গেল। এক মধ্যবয়স্ক লোক ঝুড়িতে করে লেবু বিক্রি করছিলেন। ইন্তেহা পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চিৎকার করে উঠল। ওরে বাবা, লেবুর ভেতরে সাপ! লোকটা ভয়ে ঝুড়ি উল্টে দৌড় দিলেন। চারিদিকে লেবু ছড়িয়ে একাকার। বাজারের লোকজন হুড়োহুড়ি শুরু করে দিল। আভা আর নূর তো হেসেই অস্থির, কিন্তু সে যা চুপচাপ মজা দেখছে। সে শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ইন্তেহার দিকে। তিমির এবার সত্যিই রেগে গেল। সে ইন্তেহার হাত চেপে ধরে একরকম টেনে হিঁচড়ে বাজার থেকে বের করে আনলো। বেয়াদব, তোর কি একটু আক্কেল নেই? ওই মানুষটার সব লেবু নষ্ট হলো, এখন ওনার লোকসান কে দেবে? ইন্তেহা তিমিরের হাত ছাড়া দিয়ে সরিয়ে দিয়ে বেশ দাপটের সাথে বলল, চিল কর মামা, এই নে টাকা, গিয়ে ওনাকে দিয়ে আয়। আমি তো জাস্ট একটু বিনোদন দিচ্ছিলাম। পকেট থেকে এক মুঠো টাকা বের করে তিমিরের দিকে দিয়ে এসে আবার আধারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে শুরু করলো। তিমির টাকাগুলো নিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, এই মেয়েটা মানুষ হবে না, কোনো দিনও না। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে। গ্রামের পথে হাঁটতে হাঁটতে ইন্তেহা শয়তানি করলেও তার কেন জানি কিছু একটা শূন্য লাগছে। মনের ভেতরে একটা কোণ হঠাৎ ভীষণ ফাঁকা লাগলো। আধারের সাথে মিলে পাশের বাড়ির মোড়কটাকে তাড়া করার সময়ও তার অবচেতন মন বারবার এদিক ওদিক খুঁজছিল। তার মনে হলো শয়তানিতে বাধা দেওয়ার জন্য আরেকটা মানুষের কম পড়েছে, আর সেটা রৌদ্রবীর। ভাবনাটা মাথায় আসতে ইন্তেহা নিজের উপর নিজেই বিরক্ত হলো। ললিপপটা দাঁত দিয়ে জোরে কামড়ে ভেঙে ফেললো। সে মনে মনে নিজেকে গালি দিল। শালা ওই হারামজাদা কোথায় আছে তা দিয়ে আমার কি? মরে গেলেও আমার কিছু যায় আসে না। কিন্তু মন তো আর শাসন মানে না। রৌদ্রবীর থাকলে এতক্ষণে নিশ্চয়ই কোনো একটা কাণ্ড ঘটিয়ে বসতো। আর চোখে রাস্তার বাঘগুলোর দিকে তাকাচ্ছিল। যদি হঠাৎ ওই পরিচিত গাড়িটা চোখে পড়ে, সে যাত সামনে হাঁটছিল। সে হঠাৎ থেমে গিয়ে ইন্তেহার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি ব্যাপার ইন্তেহা, তুমি কি কাউকে খুঁজছো? ইন্তেহা মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিল। তার মুখে বিরক্তি ফিরিয়ে এনে উদাসীন গলায় বলল, খুঁজবো আবার কাকে? আপনাদের মতো খাম্বাদের দেখে দেখে চোখ ব্যথা হয়ে গেছে, তাই একটু খোলা রাস্তা দেখছিলাম। আধার, চল ওই সামনের পুকুরে কার জাল রাখা আছে ওটা টেনে হিঁচড়ে ডাঙায় তুলি। প্রকাশ্যে সে রৌদ্রবীরের নাম নিল না ঠিকই, কিন্তু বুকের ভিতর এক অদ্ভুত অস্বস্তি তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। ইন্তেহা খুব ভালো করে জানে রৌদ্রবীর মাহাতাব চৌধুরী এভাবে হুট করে দৃশ্যপট থেকে হারিয়ে যাওয়ার পাত্র নয়। তিমির বুঝতে পারলো সব। সে হাসলো। পাশ থেকে ইন্তেহার অস্থিরতা লক্ষ্য করছিল। সে নিচু স্বরে শুধু বলল, বেশি ছটফট করিস না ইন্দু, যা তোর ভাগ্যে আছে তা তোর সামনে আসবেই। ইন্তেহা তিমিরের দিকে একটা কটমটে চাহনি দিল, যেন সে কিছুই বুঝতে পারছে না, কিন্তু তার মন ঠিকই উত্তরটা জানে। আরও কিছুক্ষণ হাঁটলো তারা। গ্রামের মেঠো পথটা যেখানে একটু ঢালু হয়ে নিচের দিকে নেমেছে, সেখানে শ্যাওলা ধরা কিছু পাথর ছিল। আভা কথা বলতে বলতে অসাবধানতাবশত পা ফেলতেই ভারসাম্য হারিয়ে ফেললো। ওরে বাবা! একটা তীক্ষ্ণ চিৎকার দিয়ে আভা ধপাস করে মাটিতে পড়ে গেল। সবাই থমকে দাঁড়ালো। নূর ধরল আভাকে। তিমি সেটা দেখে সবার আগে দৌড়ে গিয়ে আভার পাশে বসলো। আভার মুখ ব্যথায় কুঁকড়ে গেছে। সে নিজের গোড়ালি চেপে ধরে ফুপিয়ে কাঁদছে। তিমির চিন্তিত মুখে জিজ্ঞাসা করলো, বেশি লেগেছে? দেখি পাটা সোজা করতো। এরপর ধমক দিয়ে বলল, দেখো হাঁটতে পারো না, দুষ্টুমি তো ভালোই করতে পারো। আভা কাঁদতে কাঁদতে বলল, তিমির ভাই, আমি মনে হয় আর হাঁটতে পারবো না, খুব ব্যথা করছে। তিমির চারিপাশে তাকিয়ে দেখলো কোনো রিক্সা বা ভ্যান নেই। সে একটু দেরি না করে আভার সামনে পিঠ পেতে দিয়ে হাঁটু গেড়ে বসলো। গম্ভীর গলায় বলল, উঠে পড়ো, এভাবে বসে থাকলে হবে না, অনেকটা পথ বাকি। আভা কিছুক্ষণ থম মেরে বসে রইল। তার বিশ্বাস হচ্ছে না তিমির বলছে এই কথা। আবার মন খুশিতে নেচে উঠল। সে মুখে তা প্রকাশ করলো না। কিছুটা ইতস্তত করলেও ব্যথার চোটে তিমিরের কাঁধে হাত দিয়ে তার পিঠে উঠে বসলো। তিমির বেশ সাবধানে তাকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। সেই যাদের এইসবে কোনো খেয়াল নেই। ব্যাস, এই দৃশ্য দেখা মাত্র ইন্তেহার আধারের চোখে দুষ্টুমির বাতি জ্বলে উঠল। ইন্তেহা হাতের ললিপপটা মুখ থেকে বের করে একটা শীষ দিল। তারপর নূরকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলল, ওই দেখ নূর, লায়লা মজনুর লাইভ শুটিং চলছে গ্রামে। ক্যামেরা কইরে, আধার জলদি ভিডিও কর। আধার খিলখিল করে হেসে উঠল। সে আঙ্গুল দিয়ে ইশারা করে গান গাইতে শুরু করলো। পিঠের ওপর রাজকন্যা, মনে বয়ে যায় সুখের বন্যা। বাহ তিমির বাহ, তুই তো দেখছি রিয়েল লাইফ হিরো হয়ে গেলি। নুরও হাসিতে যোগ দিয়ে হাততালি দিতে লাগলো। সে আভার দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বলল, আভা, তোর ব্যথা কি এখন একটু কমেছে, নাকি তিমির ভাইয়ের পিঠে চড়ে আরো বেড়ে গেল? ইন্তেহা এবার তিমিরের পাশে পাশে হাঁটতে হাঁটতে টিটকারি মারল। মামা, ওজন কত? আভা তো মাশাল্লাহ ভালোই ভারী। তোর হাড়গোড় ঠিক আছে রে,
নাকি রোমান্টিসিজমের চোটে সব ভুলে গেছিস? তিমির মুখ শক্ত করে গটগট করে হাঁটছিল। ইন্তেহার আধারের এই মাত্রাতিরিক্ত ফাজদামতে তার কানের লতি লাল হয়ে গেছে। সে দাঁতে দাঁত চেপে শান্ত গলায় বলল, কিন্তু একদম চুপ, অনেক হয়েছে। একটা মেয়ে ব্যথা পেয়েছে, তোরা সেটা নিয়েও তামাশা করছিস? আধার গম্ভীর ভান করে বলল, ইন্তেহা, আরে না না, তামাশা কোথায়? আমরা তো জাস্ট তোর নিঃস্বার্থ সেবার প্রশংসা করছি। ইন্তেহার আধারের কথা শুনে নূর হাসতে হাসতে প্রায় মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা। সে আভার দিকে তাকিয়ে চোখ টিপে বলল, আভা, নেমে যাস না কিন্তু। একদম বাড়ির সদর দরজা পর্যন্ত এভাবেই যাবি। ফ্রিতে রাইড পাচ্ছিস, মিস করিস না। তিমির এবার প্রচন্ড বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। সে পেছনে তাকে ইন্তেহার আধারের দিকে একটা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ধমক দিল। একদম চুপ করবি তোরা, আর একটা শব্দ করবি না। তোদের বখাটে পানার একটা সীমা থাকা উচিত। নূর, তুমি ওদের সাথে জুটেছ, চুপচাপ হাঁটো এবার, না হলে কিন্তু খবর আছে। তিমিরের ধমকে নূর একটু থমকে গেল। ইন্তেহার আধার মোটেও দমল না। তারা একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে হাসতে পেছনে হাঁটতে লাগলো। পিছন থেকে ওদের টিটকারি থামলো না ঠিকই, তবে তিমির আর কোনো কথা না বলে আভার ওজনের ভারসাম্য সামনে নিয়ে শক্ত পায়ে সামনের দিকে হাঁটতে থাকলো। আভা তো মনে মনে ভীষণ খুশি, তার ভীষণ ভালো লাগছে। গ্রামের শান্ত বিকেলে রেশ কাটতে না কাটতে তারা বাড়ির সদর দরজায় এসে পৌঁছালো। আভা তখনও তিমিরের পিঠে, আর নূর আধার ইন্তেহা হাসাহাসিতে মগ্ন। কিন্তু বাড়ির ভেতরে পা রাখা মাত্রই সেই হাসির রোল যেন দেয়ালে ধাক্কা খেয়ে থেমে গেল। শেহজাদ ভেতরে চলে গেল। সামনে দাঁড়িয়ে আছে ভিরান, পরনে সাদা শার্ট, হাতে একটা ঘড়ি নাড়াচাড়া করছে। তার দীর্ঘ দেহের ছায়াটা বারান্দার মেঝেতে স্থির হয়ে আছে। ভিরানের চোয়াল শক্ত দৃষ্টির তীক্ষ্ণতা যেন সবাইকে বিদ্ধ করছে। সবাইকে উপেক্ষা করে ভিরানের গম্ভীর কণ্ঠস্বর ড্রয়িং রুমে প্রতিধ্বনিত হলো। ইন্তেহা, এদিকে আয়, আমার সাথে আয়, তোর সাথে জরুরি কথা আছে। আভা আর তিমির দাঁড়িয়ে পড়ল। ইন্তেহার মুখের হাসিটা এক নিমিষে মিলিয়ে গিয়ে সেখানে জমা হলো একরাশ বিরক্তি। ইন্তেহা অবজ্ঞার স্বরে বিড়বিড় করলো, আবার শুরু হলো এই ঝোলামার্কা প্যানপ্যানানি। সে নূর আর আধারের দিকে একবার তাকিয়ে বেশ অনিচ্ছা সত্ত্বেও ভিরানের দিকে পা বাড়ালো। ভিরান একবারও নূরের দিকে তাকালো না, যেন তার পুরো মনোযোগ এখন কেবল ইন্তেহার উপর। নূর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনটা মুহূর্তের জন্য বিষণ্ণ হয়ে উঠল। ভিরান তার হবু স্বামী, কিন্তু ভিরানের সমস্ত শাসন, সমস্ত মনোযোগ আর সমস্ত রাগ যেন সবসময় ইন্তেহাকে কেন্দ্র করে আবর্তিত হয়। তাকে দেখেও আজ একটা কথা বলল না ভিরান। নূরের মনে এক চিলতে অভিমান দানা বাঁধল, তবে সে সেটা বেশিক্ষণ ধরে রাখলো না। আধার ফিসফিস করে বলল, রৌদ্রবীর ভাই আশেপাশে না থাকলেই হয়। ইন্তেহা ভিরানের পেছনে যেতে যেতে চিৎকার করে উঠল, আরে যাচ্ছি তো, পাঁচটা কি খুলে নিয়ে যাবেন নাকি? এত তাড়া কিসের? ভিরান পেছনে না তাকিয়ে শীতল গলায় বলল, বেশি কথা বলিস না ইন্তেহা। পেছনে নূর দীর্ঘশ্বাস ফেলে আভার পা চেক করার বাহানায় নিজেকে ব্যস্ত করে তুলল। গুরুত্ব না দেওয়ার ভান করলেও তার বুকের এক কোণে একটা ছোট প্রশ্ন বিধেই রইল, ভিরান কেন ইন্তেহার উপর এত বেশি দখলদারিত্ব ফলায়। ভিরান ইন্তেহাকে নিয়ে বাড়ির পেছনে নির্জন বাগানে এসে দাঁড়ালো। বিকেলের ম্লান আলোয় গাছের দীর্ঘ ছায়াগুলো মাটিতে অদ্ভুত আকৃতি তৈরি করেছে। ভিরান কিছুক্ষণ নীরব থেকে পকেটে হাত দিয়ে ইন্তেহার দিকে তাকালো। তার চোখে এক গভীর পর্যবেক্ষণ, যেন সে ইন্তেহার মনের ভেতরে কোনো লুকানো সত্য পড়ার চেষ্টা করছে। ভিরান ধীর অথচ ভারী গলায় প্রশ্ন করল, তুই আমার ব্যাপারে কি ভাবিস ইন্তেহা? ইন্তেহা এক মুহূর্ত ভাবলো না। তার মুখে তাচ্ছিল্য আর চরম বিরক্তি। সে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে অবজ্ঞার সুরে বলল, বিলাতি ইঁদুর। ভিরানের কপালে ভাঁজ পড়ল। সে ভুরু কুচকে বিরক্তি নিয়ে ইন্তেহার দিকে তাকিয়ে রইল। ইন্তেহার মুখে এমন কথা শুনে যে কারো রক্ত গরম হয়ে যাওয়ার কথা, কিন্তু ভিরান নিজেকে সামলে নিল। সে ধীর পায়ে ইন্তেহার সামনে এসে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়াটা ইন্তেহার উপর গিয়ে পড়ল। ভিরান গম্ভীর গলায় বলতে শুরু করলো, আমাদের প্রথম দেখাটা মোটেও ভালো ছিল না ইন্তেহা। প্রথম থেকে আমরা একে অপরকে শুধু ঘৃণাই করে এসেছি। একটা সুযোগও আমরা ছাড়িনি একে অপরকে আঘাত করার জন্য। তুই আমার হাতে ছুরি বসিয়েছিলি, আর আমি তোর উপর আমার শাসনের জোয়াল চাপিয়ে দিতে চেয়েছি। এই যে দাগ কমলো সম্পর্ক, এটা কি সারা জীবন এভাবেই চলবে? ইন্তেহা এবার কোনো পাল্টা জবাব দিল না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইন্তেহা চুপচাপ শুনে যাচ্ছিল। ভিরান আবারও বলল, আমি জানি তুই আমাকে অপছন্দ করিস, কিন্তু তুই কি জানিস এই অবাধ্যতা আর এই জেদ তোকে কোথায় নিয়ে যাচ্ছে? রৌদ্রবীর হোক বা শেহজাদ, এই লড়াইয়ের মাঝে তুই নিজেকে শেষ করে দিচ্ছিস। ইন্তেহা তবুও নীরব। তার মনের ভেতরে তখন অনেকগুলো কথা ভিড় করছিল, কিন্তু সে কোনো শব্দ উচ্চারণ করলো না। বাতাসের শব্দ আর দূরে পাখিদের ঘরে ফেরার কিচিরমিচির ছাড়া সেখানে তখন আর কোনো শব্দ ছিল না। ইন্তেহার এই নীরবতা ভিরানের কাছে এক নতুন রহস্যের মতো মনে হলো। ভিরান ইন্তেহার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। দীর্ঘ ছায়াটা ইন্তেহার উপর স্থির হয়ে আছে। ভিরান নিচু অথচ অত্যন্ত ভারী গলায় বলল, তুই আমার ব্যাপারে অনেক কিছু জানিস না ইন্তেহা।
আমার জীবনের এমন অনেক অন্ধকার দিক আছে যা তোর কল্পনার বাইরে। আমি কিন্তু তোর ব্যাপারে সব জানি। তোর প্রতিটি পদক্ষেপ, তোর প্রতিটি গোপন ক্ষত, সব আমার নখদর্পণে। ইন্তেহা কোনো উত্তর দিল না, শুধু স্থির চোখে ভিরানের দিকে তাকিয়ে রইল। ভিরানের চোখের মণি দুটো এই মুহূর্তে পাথরের মতো শক্ত। সে শেষবারের মতো ইন্তেহার কাঁধে হাত রেখে অত্যন্ত শীতল স্বরে যোগ করলো, এই জন্যেই বলছি, যা করবি ভালো করে কর, এমন ভাবে কর যেন কেউ টেরই না পায়। যাই করিস না কেন অন্তত প্রমাণ ছাড়া করিস, নিজের অস্তিত্ব কেউ ঝুঁকিতে ফেলিস না। কথাটা শেষ করে ভিরান আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত পায়ে বাগানের অন্ধকার চিরে অন্দরমহলের দিকে চলে গেল। ইন্তেহা শুধু সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার অবাধ্য চুলগুলো বাতাসের ঝাপটায় কপালে এসে পড়ছে, কিন্তু সে সেগুলো সরানোর প্রয়োজনও বোধ করল না। ইন্তেহার এই শান্ত ভঙ্গিতে বড়ই রহস্যময়। বোঝা যাচ্ছে না ভিরানের কথাগুলো কি তার হৃদয়ে কোনো ক্ষতের সৃষ্টি করেছে, নাকি সে এই কথাগুলোকে স্রেফ বাতাসের শব্দের মতোই উড়িয়ে দিয়েছে। তার চোখে এখন না আছে সেই বখাটেপনার ঝিলিক, না আছে চিরচেনা ঘৃণা। সে কেবল শূন্য দৃষ্টিতে ভিরানের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। আশেপাশে ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা তিমিরের হাসির শব্দগুলো ইন্তেহার কানে পৌঁছাচ্ছে কিনা তাও নিশ্চিত নয়। এক প্রবল ঝড়ের আগের স্তব্ধতার মতো সে একা দাঁড়িয়ে রইল জনমানবহীন বাগানে। বাগানের নির্জনতায় দাঁড়িয়ে ইন্তেহার মনের পর্দায় ভেসে উঠল বহু বছর আগে সে বিভীষিকাময় দিনটি। অন্ধকার ঘরে দিনের পর দিন পড়ে থেকে সে যখন প্রায় নিস্তেজ হয়ে গিয়েছিল, যখন তার মনে হচ্ছিল আর এক মুহূর্তে দমবন্ধকর পরিবেশে টিকে থাকা সম্ভব নয়, ঠিক তখনই সেই দরজাটা খুলেছিল। দরজার দাঁড়িয়েছিল কিশোর বীর। তার চোখে সেই দৃষ্টি ইন্তেহা আজও ভুলতে পারেনি। বীর ঘরের ভিতর ঢুকে কোনো কথা বলেনি। মেঝের ধুলোয় পড়ে থাকা রক্তাক্ত আর বিধ্বস্ত ইন্তেহাকে দেখে বীরের চোয়াল শক্ত হয়ে গিয়েছিল। সে কোনো দ্বিধা ছাড়াই নিচু হয়ে ইন্তেহাকে পাজায় কোলে করে নিজের বুকের সাথে জড়িয়ে তুলে নিয়েছিল। ইন্তেহার মনে আছে বীরের সেই বুকের ঢুকপুকানি আর গায়ের অদ্ভুত এক ঘ্রাণ তাকে দীর্ঘ সময় পর আশ্বস্ত করেছিল। বীর যখন তাকে নিয়ে সদর দরজার দিকে এগোচ্ছিল, ঠিক তখনই নীলা পথ আগলে দাঁড়িয়েছিলেন। নীলার চোখে ছিল ক্রোধ। তিনি চিৎকার করে বলছিলেন, নামিয়ে রাখো ওকে। ওকে নিয়ে যাওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? এখনই নিচে নামাও। বীর কিন্তু থামেনি। সে নীলার সামনে গিয়ে দাঁড়ালো। তার 17-18 বছরের সেই কিশোর কণ্ঠে তখন এক অদ্ভুত গম্ভীরতা ছিল। সে নীলার চোখের দিকে তাকিয়ে খুব নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বলেছিল, আপনার ঘরের মেয়ে কি জানি না, তবে এই মুহূর্তে ও একজন ভিকটিম আর আপনি ওর অপরাধী। শিশুর নির্যাতনের মামলা খেতে না চাইলে চুপচাপ সরে দাঁড়ান। এই ব্যাপারটা পুলিশ পর্যন্ত পৌঁছে গেলে নিশ্চয় আপনি চাইবেন না। বীরের সেই শীতল কণ্ঠস্বরে এমন কিছু একটা ছিল যা নীলার মতো পাষাণ হৃদয়ের মানুষকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল। নীলার দম্ভ যেন বীরের ব্যক্তিত্বের সামনে তাসঘরের মতো ভেঙে পড়ল। তিনি এক পা পিছিয়ে গিয়ে পথ ছেড়ে দিলেন। বীর আর এক মুহূর্ত সেখানে অপচয় করেনি। ছোট ইন্তেহাকে নিজের বুকে আগলে নিয়ে সে দ্রুত পায়ে বেরিয়ে গিয়েছিল সেখান থেকে। বীর তাকে নিয়ে ছুটেছিল হাসপাতালের দিকে। সেই রাতে বীরের হাতটাই ছিল ইন্তেহার একমাত্র আশ্রয়। আজ এত বছর পর বাগানের এই গধূলি আলোয় দাঁড়িয়ে ইন্তেহার মনে হলো রৌদ্রবীর তার জীবনের এমন এক অধ্যায় যাকে সে ঘৃণা করতে চাইলেও তার ঋণের বোঝা কোনোদিনও নামাতে পারবে না। তার এই শক্ত খোলসের আড়ালে থাকা সেই ছোট্ট মেয়েটা আজও জানে, সেদিন বীর না এলে হয়তো সেই অন্ধকার ঘরেই তার সব গল্পের শেষ হয়ে যেত। হাসপাতালের সাদা দেয়াল আর যন্ত্রপাতিগুলো ছোট্ট ইন্তেহার মনে এক অজানা আতঙ্ক তৈরি করেছিল। স্ট্রেচারে শুয়ে যখন ডাক্তাররা তার রক্তমাখা কপাল আর ক্ষতবিক্ষত পিঠে ব্যান্ডেজ করছিল, সে ব্যথায় চিৎকার করার শক্তিটুকু হারিয়ে ফেলেছিল। তার ঝাপসা চোখের সামনে বারবার নীলার নিষ্ঠুর মুখ আর অন্ধকারের ছায়াগুলো ভেসে উঠছিল। চিকিৎসা শেষে তাকে যখন একটা শান্ত কেবিনে রাখা হলো, তখন সে এক নাগাড়ে ফুপিয়ে যাচ্ছিল। ঠিক তখনই দরজায় শব্দ হলো। ভিড় ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকলো। বীরের লম্বা ছায়াটা মেঝেতে পড়া মাত্র ইন্তেহা চমকে উঠল। সে বিছানার এক কোণে গুটিসুটি মেরে সরে গেল, যেন কেউ তাকে আবারও মারতে আসছে। সে ভয়ে নিজের দুই হাঁটু বুকের সাথে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো। তার দু চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, আর সে অস্ফুট স্বরে বলতে চাইল, আমায় কেউ মেরো না, আর মেরো না। ইন্তেহার এই অসহায় অবস্থা দেখে বীরের চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু সে তা সংযত করলো। তার চোখে মুখে এক অদ্ভুত কোমলতা নিয়ে এগিয়ে এলো। সে বিছানার খুব কাছে গিয়ে নিচু হয়ে বসলো, যাতে ইন্তেহা নিজেকে নিরাপদ মনে করে। বীর তার বড় হাতটা ইন্তেহার দিকে বাড়িয়ে দিয়ে অত্যন্ত শান্ত আর মায়াবী কণ্ঠে বলল, ডোন্ট বি আফ্রেড অফ মি ইন্তেহা। আমি তোকে ভয় দেখাতে আসিনি, আমি বীর। ইন্তেহা তবুও ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বীর হালকা হেসে ওর চুলের উপর আলতো করে হাত রাখলো। যে মমতা পাওয়ার জন্য ইন্তেহা এতদিন তৃষ্ণার্ত ছিল। বীর আবারও বলল, ভয় পেও না, আমি থাকতে তোমাকে আর কেউ মারবে না। তুমি চাইলে আমাকে বীর ভাইয়া বলতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি, এই অন্ধকারের কাছে তোমাকে আর কোনোদিনও ফিরে যেতে দিব না।
বীরের আশ্বাস আর ভাই সম্বোধনটা ইন্তেহার কানে এক অলৌকিক সুরের মতো বাজলো। সে ধীরে ধীরে তার শক্ত হয়ে থাকা শরীরটা আলগা করলো। জীবনে প্রথমবার সে বুঝতে পারলো এই পৃথিবীতে সবাই নিষ্ঠুর নয়। এমন কেউ আছে যে তাকে রক্ষা করার জন্য আগুনের কুণ্ডলী থেকেও বের করে আনতে পারে। হাসপাতাল থেকে ফেরার পর ইন্তেহার পৃথিবীটা যেন আমূল বদলে গেল। যে মেয়েটা একদিন এক চিলতে স্নেহের জন্য দরজায় দরজায় ঘুরেছে, তার জীবনে বীর এলো এক বিশাল মহিরুহু হয়ে। তখন তাদের কারো মাথাতে আসেনি এই সম্পর্কের কোনো নাম থাকা প্রয়োজন। সমাজ কি বলবে বা রক্ত কি এই সম্পর্কে সেসব ভাবার মতো বয়স বা মানসিকতা তাদের ছিল না। ইন্তেহা বীরের মাঝে এমন এক আশ্রয় খুঁজে পেল যা সে নিজের মায়ের কাছ থেকেও কোনোদিনও পায়নি। বীর যেন ইন্তেহার হারিয়ে যাওয়া শৈশবটাকে কুড়িয়ে এনে আবার ফিরিয়ে দিচ্ছিল। প্রতিদিন স্কুল ছুটির সময় যখন গেটের সামনে অন্য বাচ্চাদের বাবা মায়েরা ভিড় করত, ইন্তেহার চোখ এখন আর ম্লান হতো না। কারণ সে জানতো গেটের ওপাশে একটা সাইকেল বা বাইক নিয়ে দাঁড়িয়ে থাকবে তার বীর ভাই। বীরের সে দীর্ঘ শরীর আর শান্ত চাহনি দেখলে ইন্তেহার সমস্ত ক্লান্তি এক নিমিষে উবে যেত। বিকালে নির্জন পার্ক বা নদীর ধারে তারা সময় কাটাতো। বীর তাকে দোলনায় দুলিয়ে দিত, পড়ে গেলে হাঁটু ছেড়ে দিত। ইন্তেহার সেই অগোছালো চুলগুলো যা তার মা কোনোদিনও ছুঁয়েও দেখেননি বীর অত্যন্ত মমতা নিয়ে নিজের আনাড়ি হাতে বেঁধে দিত। কখনো কখনো চুল বাঁধতে গিয়ে বীর যখন জট পাকিয়ে ফেলতো, ইন্তেহা খিলখিল করে হেসে উঠত। সেই হাসিতে কোনো কষ্ট ছিল না, ছিল একরাশ প্রাপ্তির তৃপ্তি। স্কুলের বড় ছেলেরা যখন ইন্তেহাকে উত্ত্যক্ত করতো, তখন বীরের নামটাই ছিল তাদের জন্য এক বিভীষিকা। একদিন এক ছেলে ইন্তেহার ব্যাগ টেনে ছেড়ে দিয়েছিল। পরের দিন বীর সেই ছেলেকে স্কুলের সামনে এমন শিক্ষা দিয়েছিল যে এরপর থেকে পুরো স্কুল ইন্তেহার দিকে বাঁকা চোখে তাকানোর সাহস কারো হতো না। বীরের এই আগলে রাখাটা ছিল নিঃস্বার্থ। সে ইন্তেহাকে পড়াতো, টিফিন গুছিয়ে দিত, জোর করে খাওয়াতো। আর রাতে যখন ইন্তেহা ভয়ের স্বপ্নে কেঁদে উঠতো, বীর তখন জানালার ওপাশে দাঁড়িয়ে তাকে অভয় দিত। ইন্তেহার কাছে বীর ছিল তার অভিভাবক, বন্ধু আর তার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। বীরের জন্য ইন্তেহা ধীরে ধীরে আবার হাসতে শিখলো, জেদ করতে শিখলো। তারা তখনও জানতো না এই গভীর মায়া নির্ভরতা বড় হয়ে কোনো এক মরে গিয়ে এক বিষাক্ত বা তীব্র আকর্ষণে রূপ নেবে। সেই সময় ইন্তেহার ছোট্ট মনে বীরের অবস্থান ছিল অনেকটা দেবদূতের মতো। সে ভাবতো দুনিয়াটা যদি এক পাশে থাকে আর বীর ভাই অন্য পাশে থাকে, তবে আমার বীর ভাই যথেষ্ট। বীরও হয়তো তখন বুঝতে পারেনি এই ছোট্ট মেয়েটাকে রক্ষা করতে করতে সে নিজেই কখন তার মায়ার জালে জড়িয়ে পড়েছে। তাদের সেই অমল শৈশব আর কৈশোরের দিনগুলো ছিল এক অলিখিত প্রেমের সূচনা লগ্ন, যা তারা নিজেরাও তখন অনুভব করতে পারেনি। যে সম্পর্কের কোনো নাম ছিল না, ছিল শুধু এক অব্যক্ত গভীরতা। তাদের সেই আনন্দঘত দিনগুলো যেন বালুকা বেলায় আলপনার মতোই ক্ষণস্থায়ী ছিল। হাসি খুশি আর ভালোবাসায় ঘেরা মুহূর্তগুলো যখন মধ্য গগনে, তখনই অলক্ষ্যে ঘনিয়ে আসছিল এক গভীর অন্ধকার। তারা টেরও পায়নি যে নিয়তির এক অমোঘ বিধান তাদের দরজায় কড়া নাড়ছে। খুব শীঘ্রই তাদের জীবনে আছড়ে পড়ল এমন এক ঝড় যা ছিল তাদের কল্পনারও অতীত। সেই এক মুহূর্তের আঘাত তাদের সাজানো স্বপ্নগুলোকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিল। নিয়তির সেই নিষ্ঠুর পরিহাসে একে অপরের থেকে এমনভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গেল যা চিরকালের জন্য এক বিচ্ছেদ গাথা হয়ে রইল তাদের জীবনে। সেদিনের বিকেলের আকাশটা ছিল একদম আবিরের মতো লাল। সাইকেলের ক্যারিয়ারে বসে ইন্তেহার দুই পা দোলা ছিল আর বীরের শার্টের পেছনটা খামচে ধরেছিল। বীর বেশ জোরে প্যাডেল মারছিল আর বাতাসের ঝাপটায় ইন্তেহার অবাধ্য চুলগুলোর মুখে এসে পড়ছিল। ইন্তেহা খিলখিল করে হেসে উঠল। বীর ভাইয়া, আরো জোরে দেখো আকাশটা কেমন আমাদের সাথে সাথে দৌড়াচ্ছে। বীর ঘাড় ফিরিয়ে এক পলক ইন্তেহার আনন্দিত মুখটা দেখলো। ওর ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। সে সাইকেলের গতি আরো বাড়িয়ে দিয়ে বলল, ধর তাহলে শক্ত করে, পড়ে গেলে কিন্তু আমি দায়ী নই। রাস্তার ধারের কাশবনগুলো যেন তাদের অভিবাদন জানাচ্ছিল। বীর হঠাৎ করে সাইকেলের ব্রেক কষে একটা আইসক্রিমওয়ালার সামনে দাঁড়ালো। ইন্তেহার প্রিয় চকলেট আইসক্রিম কিনে দিয়ে বীর নিজের জন্য একটা নিল। আইসক্রিম খেতে খেতে তারা নদীর ধারে ঢালু পথ দিয়ে হাঁটলো। ইন্তেহা বীরের আঙ্গুল ধরে ঝুলে ঝুলে হাঁটছিল। আচ্ছা বীর ভাইয়া, বড় হয়ে যদি আমাদের এই দিনগুলো হারিয়ে যায়? ইন্তেহা হঠাৎ খুব সিরিয়াস হয়ে প্রশ্ন করলো। বীর ওর মাথায় একটা হালকা টোকা দিয়ে বলল, হারাবে কেন পাগলি? তুই যেখানে যাবি তোর এই বীর ভাইয়া ছায়ার মতো সেখানেই থাকবে, কেউ তো চোখের জল ফেলতে পারবে না। ইন্তেহার সেই মুহূর্তে বিশ্বাস ছিল অটুট। সে জানতো না ছায়াও অন্ধকারের সাথে মিশে হারিয়ে যায়। সূর্য যখন প্রায় ডুবে গেছে, বীর ইন্তেহাকে ওদের বিশাল ফটকের সামনে নামিয়ে দিল। ইন্তেহা সাইকেল থেকে নেমে ব্যাগটা কাঁধে ঠিক করতে করতে বলল, কাল কাল কিন্তু জলদি আসবে, মনে থাকে যেন।
বীর হাত নেড়ে সম্মতি জানিয়ে সাইকেল ঘুরিয়ে চলে গেল। ইন্তেহা অনেকক্ষণ তাকিয়ে রইল বীরের মিলে যাওয়া পথের দিকে। তার ঠোঁটে লেগেছিল এক অদ্ভুত তৃপ্তির রেশ। বাড়ির ভিতরে পা রাখতে সে আনন্দ বিষণ্ণতায় ঢাকা পড়ল। বারান্দার ইজি চেয়ারে বসে নীলা তখন খবরের কাগজ পড়ছিলেন। ইন্তেহাকে ঢুকতে দেখে তিনি একবার চোখ তুলে তাকালেন। তার দৃষ্টিতে কোনো মমতা নেই, আছে কেবল এক গভীর উদাসীনতা। যেন ইন্তেহার অস্তিত্ব থাকা বা না থাকায় তার কিছুই যায় আসে না। তিনি কিছু বললেন না, উঠে চলে গেলেন। ইন্তেহা দ্রুত নিজের ঘরের দিকে যেতে চাইল, কিন্তু সিঁড়ির গোড়ায় আসতেই ইবতেদা ওর পথ আগলে দাঁড়ালো। ইবতেদার পরনে দামি সালোয়ার কামিজ, চুলগুলো পরিপাটি করে বাঁধা। ইন্তেহার অগোছালো চেহারা আর আইসক্রিমের রং লেগে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো। ইবতেদা হাত আড়াআড়ি করে বুকে বেঁধে তীক্ষ্ণ গলায় বলল, বড়ই তো লায়েক হয়েছিস দেখছি। বীর ভাইয়ার সাথে তোর এত কিসের ঘোরাফেরা শুনি? লজ্জা করে না তোর? একটা বড় ছেলের সাথে ওভাবে সাইকেলের পিছনে ঝুলে পাড়া বেড়াতে? ইন্তেহা থমকে দাঁড়ালো। ওর ভিতরের দোষী মেয়েটা মুহূর্তে জেগে উঠল। সে সোজা ইবতেদার চোখের দিকে তাকিয়ে বলল, বীর ভাইয়া তো পর কেউ না, উনি আমার সাথে যা খুশি করুক, তোমার কেন চুলকাচ্ছে? ইবতেদা আরো এক পা এগিয়ে গেল, গলার স্বর নিচু করে ফিসফিস করে বলল, মনে রাখিস ইন্তেহা, বীর ভাইয়া আমাদের লেভেলের ছেলে না। ও তোকে করুণা করে বলেই সাথে নিয়ে ঘোরে। একদিন যখন সে নিজের সমপর্যায়ের কাউকে খুঁজে পাবে, তখন তোকে আস্তা করে ছুঁড়ে মারবে। সেই দিন এই ন্যাকামো কোথায় রাখবি? ইন্তেহার বুকটা কেঁপে উঠল। ইবতেদার প্রতিটা শব্দ ছিল তপ্ত সীসার মতো, কিন্তু সে নিজেকে দমালো না। এক ঝটকা ইবতেদাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বলে গেল, আমার কারো করুণার প্রয়োজন নেই। খবরদার আমার বীর ভাইয়াকে নিয়ে আর একটা কথাও বলবি না। ইবতেদা পেছন থেকে এক জ্বালাময়ী দৃষ্টিতে তাকিয়ে রইল। ইন্তেহা নিজের ঘরে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে দিল। দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে সে হাঁপাতে লাগলো। বাইরের পৃথিবীটা যত সুন্দর ছিল, এই বাড়ির দেয়ালগুলো যেন তার চেয়েও বেশি অন্ধকার। সে জানালার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে রইল। ইবতেদার কথাগুলো তপ্ত সীসার মতো ইন্তেহার কানে বাজছিল। নিজের ঘরে ফিরেও ইন্তেহা শান্ত হতে পারল না। তার শৈশব, তার বীর ভাইয়া, তার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে নিয়ে ইবতেদার ওই কুৎসিত মন্তব্যগুলো তার ভেতরে আগ্নেয়গিরিকে উস্কে দিয়েছে। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু ঝিঝির পোকার ডাক শোনা যাচ্ছে। ইন্তেহা রান্নাঘর থেকে পানি খেয়ে নিজের ঘরে ফিরছিল। ঠিক তখনই করিডোরে আবারও ইবতেদার মুখোমুখি হলো সে। ইবতেদা হয়তো পানি খেতেই বেরিয়েছিল। ইন্তেহাকে দেখা মাত্রই ইবতেদা ঠোঁটে বাঁকা হাসিটা আবারও ফিরিয়ে এলো। সে অবজ্ঞার স্বরে বলল, বীর ভাইকে এত মহান ভাবছিস? জানিস তার আসল রূপ? পশু সে। পশু শোনা মাত্রই ইন্তেহার দরজের বাঁধ ভেঙে গেল। সে এক ঝটকায় ইবতেদার গলার কাছে শার্টের কলার চেপে ধরল। ইন্তেহার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সে হিসিস করে বলল, আর একটা শব্দ যদি বীর ভাইয়াকে নিয়ে বলো, তবে তোমার ওই অহংকারী মুখটা আমি নিজের হাতে ছিঁড়ে ফেলবো। মা তোকে মাথায় তুলেছে বলে কি ভেবেছিস তুই আমি ছেড়ে দেবো তোকে? বীর ভাই আমার কাছে কি সেটা বোঝার মতো যোগ্যতা তোমার নেই। ইবতেদা ভয় পাওয়ার বদলে আরো ক্ষেপে গেল। সে ইন্তেহার হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, মারবি আমাকে? মার। ওই বীরের মতো তুইও একটা গুন্ডা হয়েছিস। ওই ছেলে তোকে বিরক্ত করার ছেলেগুলোকে এমনভাবে মেরেছে যে তারা আধমোড়া হয়ে গেছে। ইন্তেহা অসহায় চোখে দরজার দিকে তাকালো। নীলা আর্তনাদ করে উঠলেন। ইন্তেহা বিরক্ত হলো সাথে সাথে। ইবতেদা তো ভালোই ছিল, কয়েকদিন ধরে এরকম ব্যবহার ইন্তেহার বুঝে এলো না। ইবতেদা বীরের উপর ক্রাশ ছিল, যার জন্য হিংসে এসে এমন করছে, কিন্তু ছোট ইন্তেহার মাথা এসব এলো না। কথা কাটাকাটি বাড়তে লাগলো। এক পর্যায়ে ইবতেদা ঘর ছেড়ে বেরিয়ে গেল রাগে। দরাম করে দরজাটা বন্ধ করে ইবতেদা অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। ইন্তেহার এক মুহূর্তের জন্য তার পেছনে দৌড়ে গেল না। তার জেদ তাকে বাধা দিল। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো বাড়িতে একটা প্রতিধ্বনি তুলে মিলিয়ে গেল। ইন্তেহা নির্লিপ্ত মুখে সোফায় গিয়ে বসলো, যেন কোনো বড় দুর্ঘটনা নয়, বরং খুব মামুলি একটা ঘটনা ঘটেছে। তার চোয়াল এখনো শক্ত। ঠিক তখনই সিঁড়িতে ধূপধাপ শব্দ শোনা গেল। নীলা চাদর জড়িয়ে হন্তদন্তে নিচে নেমে এলেন। তার চোখে মুখে ঘুমঘোর থাকলেও ইবতেদার চিৎকার তার কানে গিয়েছিল। ড্রয়িং রুমে ইন্তেহাকে একা বসে থাকতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। চারপাশটা একবার দেখে নিয়ে কর্কশ গলায় চিৎকার করে উঠলেন, ইবতেদা কোথায়? ওই শব্দ কিসের ছিল? তোদের ঝগড়ার আওয়াজ পাচ্ছিলাম কেন? ইবতেদা কি বাইরে গেছে এই মাঝরাতে? ও তো একা কোনোদিন বারান্দায় দাঁড়ায় না। তুই ওকে কি বলেছিস জানোয়ার? কি করেছিস আমার মেয়ের সাথে? নীলা ছুটে এসে ইন্তেহার কাঁধ ধরে চাকাতে লাগলেন। তার দু চোখ দিয়ে রাগে আর উদ্বেগে জল গড়িয়ে পড়ছে। তিনি গলার শিরা ফুলিয়ে চিৎকার করতে থাকলেন, তোর জন্যই আজ আমার ঘরটা শ্মশান হয়ে যাচ্ছে। তুই একটা অপয়া। ইবতেদা আজ যদি না ফেরে, তবে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো।
ও কোথায় গেছে? কথা বলছিস না কেন? ইন্তেহার চোখ দিয়ে পানি পড়ছে নীলা এরকম ব্যবহারে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আমি কিছু করিনি, শুরু তো আপুই করেছিল। নীলার এক মুহূর্ত দেরি করলেন না। তিনি চিৎকার করে বাড়ির সব কাজের লোক আর গার্ডদের জাগিয়ে তুললেন। পুরো বাড়িতে হুলস্থুল পড়ে গেল। টর্চ লাইটের আলোয় বাগানের অন্ধকার চিরে ফেলা হলো। নীলা নিজেও চাদর গায়ে জড়িয়ে পাগলের মতো সদর রাস্তা দিয়ে দৌড়াতে লাগলেন। পেছনে 4-5 জন সার্ভেন্ট। ইন্তেহা স্থির পায়ে দাঁড়িয়ে রইল। তার হাত পা কাঁপছে। সে ভাবতে পারেনি এরকম কিছু হবে। নীলা কাঁদতে কাঁদতে সামনের দিকে দৌড়াচ্ছিলেন আর ইফতেদার নাম ধরে ডাকছিলেন। ঝিঝি পোকার ডাক আর নিস্তব্ধতার মাঝে নীলা সার্ভেন্টদের হাঁক ডাক একটা অদ্ভুত আতঙ্ক তৈরি করেছে। সার্ভেন্টরা একে একে ফিরতে শুরু করলো। কারো মুখে কোনো আশার আলো নেই। ম্যাডাম, আশেপাশে তো কাউকে দেখলাম না। গেটের গার্ড বলল সে কাউকে বের হতে দেখেনি, হয়তো পেছনের দেয়াল টপকে গেছে। নীলার কান্নার বেগ আরো বাড়ল। নীলা কর্কশ গলা আর সার্ভেন্টদের হন্তদন্তে ছুটাছুটি দেখে সে ভয়ে আড়ষ্ট হয়ে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়েছিল। ইফতেদা আপু রাগ করে বেরিয়ে গেছে এইটুকুই সে বুঝতে পেরেছে, কিন্তু এই মাঝরাতে বাইরে যে কতটা অন্ধকার তা ভেবে ইন্তেহার বুকটা কেঁপে উঠছে। নীলা যখন সার্ভেন্টদের নিয়ে সদর রাস্তা দিয়ে দৌড়াতে লাগলেন তখন ইন্তেহা ধীরে ধীরে সদর দরজার কাছে এগিয়ে এলো। বাইরে ঘন কুয়াশা, টর্চ লাইটের আলোগুলো যেন অন্ধকারের সাথে যুদ্ধ করছে। সে ইফতেদাকে ভীষণ ভয় পায়। ইফতেদা তাকে সবসময় বকাঝকা করে, তবু এই মুহূর্তে ইফতেদার জন্য তার ছোট্ট মনটা হু হু করে উঠল। ইফতেদা আপু তো একা কোনোদিনও বারান্দায়ও দাঁড়ায় না, আজ এই অন্ধকারে কোথায় যাবে? ইন্তেহা এক মুহূর্ত আর দেরি করলো না। সে নিঃশব্দে সদর দরজা পার হয়ে বাগানের অন্ধকারে পা বাড়ালো। পায়ের নিচে শুকনো পাতা মরমর করে উঠল আর ইন্তেহা চমকে পেছনের দিকে তাকালো। কেউ তাকে দেখেনি তো? সে ভয়ে ফিসফিস করে ডাকলো, ইফতেদা আপু, ইফতেদা আপু, কোথায় তুমি? তার কণ্ঠস্বর অন্ধকারের মাঝে হারিয়ে গেল। সে বাগানের পেছনের অংশে এগিয়ে চলল, যেখানে ঝোপঝাড় আর পুকুর পাড়ের রাস্তাটা। সেই রাস্তা দিনের বেলাতে ইন্তেহা ভয় পায়, আর এখন তো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা কুকুরদের ঘেউ ঘেউ শব্দে ইন্তেহার চোখ দুটো জলে ভরে উঠল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ইফতেদা আপু, ফিরে এসো না প্লিজ, মা মেরে ফেলবে আমায়। ইন্তেহার ছোট্ট হাত দুটো ভয় কাঁপছে। সে টর্চ লাইট ছাড়াই অন্ধকারের মাঝে হাঁটতে হাঁটতে এগোচ্ছে। হঠাৎ একটা ঝোপের আড়ালে কিছু একটা নড়ে উঠলো আর ইন্তেহা ভয় আর্তনাদ করে উঠলো। সে চোখ বন্ধ করে পিছনের দিকে দৌড় দিল, কিন্তু ইফতেদাকে খুঁজে পাওয়ার জিদ তাকে আবারও থামিয়ে দিল। সে আবারও ঘুরে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় ডাকলো, ইফতেদা আপু, তুমি কি ওখানে? সে পুকুর পাড়ের দিকে এগিয়ে চলল। পানির শব্দ আর কুয়াশার চাদরে ঢাকা চারপাশটা এক অদ্ভুত আতঙ্ক তৈরি করেছে। ইন্তেহা এক প্যাক প্যাক করে এগোচ্ছে আর তার ছোট্ট মনটা বারবার বলছে, ইফতেদা আপু নিশ্চয়ই কুয়াশায় হারিয়ে গেছে। সে কাঁদতে কাঁদতে আবারও বলতে লাগলো, ইফতেদা আপু, কোথায় তুমি? আমি তোমাকে খুঁজে পাবো না, একা ফিরে এসো না প্লিজ। তখনই হঠাৎ কেউ একজন এসে ইন্তেহাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। ইন্তেহা অন্ধকারে ভয় আটকে উঠল। নীলা ইন্তেহাকে গেট দিয়ে ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। ইন্তেহা আর্তনাদ করে উঠল। মা! নীলা ঘৃণা আর রাগে চিৎকার করে উঠলেন, আজ থেকে তোর জন্য এই বাড়ির রাস্তা বন্ধ। ইফতেদা না আসলে তুইও আসবি না। আর সাথে সাথে গেটটা বন্ধ করে দিল। ইন্তেহা হাত পা থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। ইন্তেহা পাগলের মতো ছুটে এলো, কাঁদতে কাঁদতে গলা ফাটিয়ে বলল, ও মা, মা, আমি অন্ধকারে ভয় পাচ্ছি মা। হ্যাঁ, তোরা তুমি কোথায় যাবো? গেট খোলো না মা, মা। ইন্তেহা কাঁদতে লাগলো অনবরত, কিন্তু নীলার মন গড়ল না। সে ইফতেদাকে খুঁজে বের করার উপায় খুঁজতে ব্যস্ত হয়ে গেল। পুলিশকে কল করলো। ইন্তেহা প্রায় 1 ঘন্টা বসে আর্তনাদ করলো। শেষে সাহস করে ঠিক করলো ইফতেদাকে খুঁজে বের করতে হবে। আঘাত পা নিয়ে হাঁটতে লাগলো। ইন্তেহা কুয়াশার মাঝে দিকভ্রান্ত হয়ে পড়ল। টর্চের ক্ষীণ আলোয় চারিপাশের গাছগুলোকে দানবের মতো মনে হচ্ছে। সে যত এগুচ্ছে পথগুলো ততই অচেনা ঠেকছে। কান্নার চোটে তার হেঁচকি উঠে গেছে, গলার স্বর বসে গেছে। ঝোপঝাড়ের কাঁটায় তার সাদা ফ্রকটা কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। পায়ের পাতায় বিচ্ছে শুকনো ডালপালা। ইফতেদা আপু, কোথায় তুমি? আমি বাড়ি যাবো, আমার খুব ভয় করছে। সে বারবার পেছনে ফিরছে, কিন্তু ঘন কুয়াশার দেয়ালে তার চেনা পথটা হারিয়ে গেছে। হাঁটতে হাঁটতে সে এক জনমানবহীন প্রান্তে চলে এলো। সামনেই একটা জীর্ণ পুরনো আমলের দোতলা বিল্ডিং। নোনা ধরা দেয়াল থেকে পলেস্তার খসে পড়ছে। জানালার ভাঙা সার্সিগুলো বাতাসের ধাক্কায় আর্তনাদ করছে। পুরো বাড়িটা যেন এক জীবন্ত কঙ্কাল হয়ে দাঁড়িয়েছে। ইন্তেহা ভয়ে কুঁকড়ে গেল। সে ফিরে যেতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই অন্ধকার বিল্ডিং এর ভেতর থেকে একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও কেউ। আওয়াজটা শুনে ইন্তেহার বুকের ভিতরটা ধক করে উঠলো। চিৎকারটা খুব পরিচিত। ওটা কি ইফতেদা আপু? ভয়ে ইন্তেহার হাত পা বরফ হয়ে এলো। শিওরে উঠল শরীর। মনে হলো এখনই জ্ঞান হারাবে। তার ইচ্ছে করছিল প্রাণপণে দৌড়ে পালিয়ে যেতে, পা সায় দিল না। নড়তে পারছে না সে, পথ যেন আটকে গেছে।
কিন্তু ইফতেদার বিপদের কথা ভেবে তার ছোট্ট মনটা অস্থির হয়ে উঠল। সে ধীর পায়ে কাঁপতে কাঁপতে বিল্ডিং এর ভাঙা সদর দরজার দিকে এগিয়ে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার থেকে ভ্যাপসা একটা গন্ধ আসছে। ইন্তেহা দরজার চৌকাঠে হাত রেখে ফিসফিস করে ডাকলো, আপু তুমি কি ভেতরে? ভেতর থেকে আবারও ধস্তাধস্তির শব্দ আর কান্নার আওয়াজ ভেসে এলো। ইন্তেহা আর স্থির থাকতে পারল না। অন্ধকার আর ভুতুরে পরিবেশের ভয় চাপিয়ে তার মনে এখন শুধু একটাই, ইফতেদাকে বাঁচানোর চিন্তা। সে কাঁপা কাঁপা হাতে ভাঙা সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করতে লাগলো। প্রতিটা পদক্ষেপে পুরনো কাঠের মেঝে মরমর করে উঠছে, যেন এই নির্জন বাড়িটা তাকে হুঁশিয়ারি দিচ্ছে। ইন্তেহা জানে না ভেতরে তার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু 10 বছরের সেই মেয়েটি আজ নিজের অজান্তে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে চলেছে। সে সিঁড়ির ধাপে পা রেখে কান্না চাপার চেষ্টা করলো, কিন্তু তার চোখের পানি থামছে না। হাত পা থরথর করে কাঁপছে। সে বিড়বিড় করে বলতে লাগলো, বীর ভাইয়া কোথায় তুমি? আমায় বাঁচাও। কিশোর বীরের মনটা আগে থেকেই কুঁচকে ছিল। ইন্তেহাকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর থেকে এক ধরনের অস্বস্তি তাকে তাড়া করে ফিরছিল। ইফতেদার ওই রুক্ষ চাহনি আর বাড়ির গুমট পরিবেশটা তার অভিজ্ঞ চোখে ভালো ঠেকেনি। বিছানায় শুয়ে সে বারবার এপাশ ওপাশ করছিল। ভীর ইন্তেহার কথাই ভাবছিল পড়া টেবিলে বসে। ভীরের কাছে ইন্তেহার নিরাপত্তার খাতিরে তার ফোনে একটা বিশেষ জিপিএস ট্র্যাকিং সিস্টেম কানেক্ট করা ছিল, যা সে নিজেই খুব গোপনে সেট করে দিয়েছিল। ইন্তেহা সেটা জানতো না। হঠাৎই তার ফোনের স্ক্রিনে একটা নোটিফিকেশন চলে উঠল। ভীর এক ঝটকায় উঠে বসলো। ঘড়িতে তখন মাঝরাত। ম্যাপের লাল বিন্দুটা দেখা যাচ্ছে। ইন্তেহা তার শোবার ঘরে নেই। শুধু তাই নয়, বিন্দুটা বাড়ির সীমানা ছাড়িয়ে দ্রুত গভীর অন্ধকারের দিকে সরে যাচ্ছে। বীরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এত রাতে ইন্তেহা বাইরে কেন? ও তো একা ঘর থেকে বের হওয়ার সাহস পাওয়ার কথা না। ভীর দ্রুত ল্যাপটপটা টেনে নিয়ে লোকেশনটা জুম করলো। সে দেখলো ইন্তেহা যে পথে যাচ্ছে সেটা কোনো পরিচিত পথ নয়, বরং শহরের পরিত্যক্ত পুরনো বাড়ির জঙ্গলটার দিকে। ভীরের বুকটা ধক করে উঠল। এই এলাকায় রাতের বেলায় লোকালয়ে কেউ ভুলেও পা বাড়ায় না। সে আর এক মুহূর্ত দেরি করলো না। টি শার্টটা গায়ে জড়িয়ে নিয়ে নিজের বাইকের চাবিটা হাতে নিল। তার ধমনীতে তখন ভয়ের চেয়েও বেশি কাজ করছে উত্তেজনা আর জেদ। আমি জানতাম এই মহিলা কোনো না কোনো ঝামেলা পাকাবে। ইন্তেহা, জাস্ট একটু সময় দে, আমি আসছি। বাইক স্টার্ট দিয়ে ঝড়ের বেগে অন্ধকারের বুক চিরে ছুটল। কুয়াশার কারণে রাস্তা দেখা কঠিন হয়ে পড়ছে, কিন্তু জিপিএস সিগন্যাল তাকে ইন্তেহার প্রতিটা পদক্ষেপে খবর দিচ্ছিল। ভীর লক্ষ্য করলো ইন্তেহার গতিবিধি খুব অগোছালো। সে হয়তো দিক হারিয়ে ফেলেছে অথবা ভয় পাগলের মতো ছুটছে। ভীরের চোয়াল শক্ত হয়ে এলো। ইন্তেহার থরথর করে কাঁপতে থাকা পায়ে একসময় সিঁড়ির শেষ ধাপটা পেরিয়ে একটা অন্ধকার করিডোরে এসে দাঁড়ালো। চারিপাশ নিস্তব্ধতায় ছেয়ে আছে, এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদস্পন্দনের শব্দ তার কানে ধাক্কা মারছে। ইন্তেহা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। দেয়ালের প্লাস্টার খসে পড়ে মেঝেতে সাদা ধুলোর আস্তরণ। ভাঙা জানালা দিয়ে ঢোকা হালকা বাতাসে কোথাও একটা দরজা কড়কড় শব্দ করে দুলছে। ইন্তেহা ভয় কেঁপে উঠল। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ইন্তেহা কাপা গলায় ডাকলো, ইফতেদা আপু তুমি কোথায়? কিন্তু কোনো উত্তর নেই। ইন্তেহার মনে ভয় আরো জেঁকে বসলো। হঠাৎ করেই করিডোরের শেষ প্রান্তে একটা দরজা আধা খোলা অবস্থায় চোখে পড়ল। ভেতরে একেবারে ঘুটঘুটে অন্ধকার, যেন আলো সেখানে ঢুকতেই ভয় পায়। ওর বুকের ভেতরটা ধক করে উঠল। ওই রুম থেকে যেন একটু আগে শব্দটা এসেছিল। সে ধীরে ধীরে এগোতে লাগলো। প্রতিটা পা ফেলতেই কর্কর শব্দ করছে মেঝে। মনে হচ্ছে এই বুঝি পুরো বিল্ডিংটা ভেঙে পড়ে। দরজার সামনে সে দাঁড়াতে একটা ঠান্ডা বাতাস তার গায়ের উপর দিয়ে বয়ে গেল। মনে হলো কেউ ওকে ছুঁয়ে দিচ্ছে। ইন্তেহা ভয়ে হাত দিয়ে চোখ ধরে ফেললো। ইন্তেহার হাত কাঁপছে। সে ধীরে ধীরে চোখ থেকে হাত সরালো। সে কাপা হাতে দরজাটা একটু ঠেলে দিল। সাথে সাথে দরজাটা খুলে গেল। ভেতরে শুধু অন্ধকার, এমন অন্ধকার যেখানে নিজের হাতটাও দেখা যায় না। ইন্তেহা এক ভেতরে দিল। তার মনে হলো সে যেন কোনো গভীর কুয়োর মধ্যে ঢুকে পড়েছে। বাতাস ভারী, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপু সে আবারও ডাকলো। এবার গলাটা আরো ভেঙে গেছে। ঠিক তখনই কোথাও থেকে পানি পড়ার শব্দ কানে ভেসে এলো, আর তার সাথে খুব ক্ষীণ একটা শ্বাস নেওয়ার শব্দ, যেন কেউ জীবনের শেষ নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। ইন্তেহার শরীর জমে গেল। সে চোখ বড় বড় করে অন্ধকারে তাকিয়ে থাকার চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা লেগে গেল, নরম কিন্তু ঠান্ডা। ইন্তেহা চমকে এক পা পেছনে সরে গেল। তার শ্বাস দ্রুত হয়ে উঠল। সে কাঁপতে কাঁপতে নিচের দিকে হাত বাড়ালো ছুঁয়ে দেখার জন্য যে এটা কি। ঠিক তখনই হঠাৎ চারিপাশে আলো জ্বলে উঠল। ইন্তেহা ভয়ে আর্তনাদ করে উঠল। এরপর চারিপাশ দিকে তাকিয়ে দেখলো কারেন্ট এসেছে, এজন্য লাইট জ্বলছে। এখানে হয়তো কেউ আসে রাতে, এই জন্যে লাইট আছে। তবে লাইটের আলো খুবই ক্ষীণ, দেখে অনুমান করা যায় পুরনো লাইট। নষ্ট হওয়ার দিন গুনছে। ইন্তেহা নিচে তাকাতে ইন্তেহা জমে গেল। তার মনে হলো সে এখনই জ্ঞান হারাবে। সামনেই ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ইফতেদা। শরীরের কাপড় ছেঁড়া, সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। শরীরে অসংখ্য আঁচড়, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে মেঝেতে ঢলে আছে। মুখে ছোপ ছোপ লাল দাগ, কপাল হাত পা থেকে রক্ত পড়ছে। চোখগুলো অসম্ভব লাল। ইফতেদার নিঃশ্বাস ক্ষীণ হয়ে এসেছে। পুরো শরীর অসাড়। সে ইন্তেহাকে দেখে হাতের দুটো আঙ্গুল নাড়ালো, ফিসফিস করে বলল, ছুড়ে যা, বিপদ।
কিন্তু শব্দটা এতই নিচু ইন্তেহার কান পর্যন্ত পৌঁছালো না। ইন্তেহা ধপ করে মেঝেতে বসে পড়ল। ইফতেদার এই অবস্থা দেখে ইন্তেহা ডুকরে কেঁদে উঠল। অবুঝ ইন্তেহা কাঁদতে কাঁদতে বলল, এ আপু কি হয়েছে তোমার? ইফতেদা শুধু চেয়ে আছে ইন্তেহার দিকে, যেন কাঠের কোনো পুতুল। ইন্তেহা কি করবে বুঝতে পারছে না। তার ছোট্ট মাথাটা পরিস্থিতির গুরুত্ব ঠাহর করতে পারল না। ইফতেদা হঠাৎই ব্যথায় কাতরাতে শুরু করলো। তার নাক মুখ দিয়ে এত রক্ত পড়তে শুরু করলো, ইফতেদার মৃতপ্রায় অবস্থা হয়ে এলো। ইফতেদার শরীরে ব্যথায় ছটফট করতে লাগলো। ইন্তেহা দুপা পিছিয়ে গেল ইফতেদার থেকে, আটকে উঠলো। সে ইফতেদার ছটফটানি দেখে ইফতেদার মধ্যে হঠাৎই যেন কোনো অদ্ভুত শক্তি এলো। ইফতেদা গলা কাঁপানো চিৎকার দিয়ে উঠলো। ইন্তেহার মনে হলো ইফতেদার শরীরে কোনো কিছু প্রবেশ করেছে। ইন্তেহার বুক ফেটে কান্না আসছে, তার ভয় লাগছে ভীষণ। ছোট্ট ইন্তেহার বুক কাঁপছে। ইফতেদা কাতরাতে কাতরাতে ইন্তেহাকে ইশারা করে বুঝালো অদূরে পড়ে থাকা একটা ছুরি এনে দিতে। ইন্তেহার মাথা কাজ করছে না। সে ইফতেদার শোচনীয় অবস্থা দেখে তড়িঘড়ি করে ছুরিটা ইফতেদার কাছে দিল। ইফতেদা ইন্তেহার হাতে ছুরিটা চেপে ধরে ফিসফিস করে বলল, কিলমি ইন্তেহা, কিলমি, আমি সহ্য করতে পারছি না রে। ইফতেদার চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে। মেয়েটার অবস্থা বিভৎস দেখে যে কারো রু অব্দি কেঁপে উঠবে। ইন্তেহা আটকে উঠে ইফতেদার হাতটা সরিয়ে দিল। ছিটকে দূরে সরে গেল সে। দেয়ালের সাথে সেটে গেল, হাত পা গুজে কাপা কাপা গলায় আওড়ালো, কি সব বলছো আপু? ইফতেদা কাতরাতে কাতরাতে হামাগুড়ি দিয়ে ইন্তেহার কাছে আসলো। ইন্তেহা ভয়ে থরথরিয়ে কাঁপছে। ইফতেদা ইন্তেহার পায়ে নিজের হাত রাখলো, রক্তমাখা মুখে অনুরোধ করলো, মুক্তি দে আমাকে ইন্তেহা, তুই পারবি এটা করতে। ওই পশুটা আমার ছোট দেহটা ছিঁড়ে খেয়েছে। আমি এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। প্রতিটা বাক্য অনেক কষ্টে বলছিল ইফতেদা। তার মুখ দিয়ে কোনো কথাই বাহির হচ্ছে না, মনে হচ্ছে যেন গলায় কাটা বিঁধে আছে। ইন্তেহা কাঁদতে কাঁদতে বলল, আমি আমি ইফতেদা আর কিছু বলতে পারলো না, কাতরাতে থাকলো। মেয়েটা গলা কাটা মুরগি যেভাবে ছটফট করে চিৎকার করতে থাকলো, শুধু এক একটা চিৎকার ইন্তেহার কানে এসে বিচ্ছে। এভাবে কাটলো প্রায় 10 মিনিট। ইফতেদার ছটফটানি বাড়তেই থাকলো। ইফতেদা মনে মনে দোয়া করছে মৃত্যু তাকে ধরা দিচ্ছে না। এ কেমন বর্বরতা! ইফতেদা নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করলো, মেরে ফেল আমাকে, মুক্তি দে এই যন্ত্রণা থেকে, বাঁচতে চাই না আমি। মৃত্যু কেন হচ্ছে না আমার? ইফতেদা দেয়ালে নিজের মাথা ঠুকতে শুরু করলো পাগলের মতো। ইন্তেহা এইসব দেখে নিজেকে আরো গুটিয়ে নিল। কিশোরী ইফতেদার এত নির্মম অবস্থা ইন্তেহার দেখতে পাচ্ছে না। সহসা কিছু ভাবার আগে ইফতেদা ছুরিটা ইন্তেহার হাতের সাথে চেপে ধরে নিজের পেটে ঢুকিয়ে দিল। ইন্তেহার চারিপাশ মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। ইফতেদার পেট থেকে অঝরে রক্ত পড়ছে। ইন্তেহা কিছু বুঝে ওঠার আগে ইফতেদা আরেকবার নিজেকে আঘাত করলো, সাথে সাথে নিচে পড়ে গেল সে। ইন্তেহার সাদা ফ্রকটা রক্তে রাঙানো। ইন্তেহা যেন কাঁদতে ভুলে গেল, তার হাত পা কাঁপছে। ইফতেদার এখন আর যন্ত্রণায় ছটফট করছে না, স্থির হয়ে আসছে ওর শরীর। ইন্তেহা শুধু তাকিয়ে রইল। ইফতেদা চোখ বন্ধ করতে করতে একবার নীলার মুখটা মনে করে মনে মনে বলল, ক্ষমা করে দিও মা। ইন্তেহা তাকিয়ে রইল ইফতেদার দিকে, যার শ্বাস অনেক ধীরে চলছে। ইন্তেহা ধীরে ধীরে এগিয়ে এলো, ইফতেদার পেটে থাকা ছুরিটা এক টান দিয়ে বের করলো। সাথে সাথে ইফতেদা জোরে এক শ্বাস নিয়ে চিরতরে চোখ বন্ধ করলো। ইন্তেহা দাঁড়িয়ে রইল অনুভূতি শূন্য হয়ে। কিছুক্ষণ পর ইন্তেহা সেখানেই জ্ঞান হারালো। অতীতের সকল কাহিনী ভেবে ইন্তেহা তাচ্ছিল্য হেসে বলল, ওই দিন নিজে তো মুক্তি পেয়ে গিয়েছিলে, কিন্তু পাপের ভাগিদার করে দিলে আমাকে। শালে মৃত্যুর পরেও তুই শান্তি পাবি না। তখনই ইন্তেহাকে আভা ডাকলো আর ইন্তেহা ওদের কাছে চলে গেল। চৌধুরী ম্যানশনের বিশাল লোহার গেটটা ধীরে ধীরে খুলে গেল। গেটের কর্কশ শব্দটা যেন নিস্তব্ধ রাতের বুক চিরে উঠল। গেট পেরিয়ে ভেতরে রৌদ্রবীর, তার সাদা শার্টে ছিটে ছিটে রক্তের দাগ, কিছুটা শুকিয়ে বাদামি হয়ে গেছে, কিছু এখনো টাটকা। চুলগুলো এলোমেলো, চোখ দুটো লালচে। একটা ক্লান্তি না ভয়ঙ্কর কিছু। তার পাশে হাঁটছে হাসিফ। ছেলেটার মুখেও অস্বস্তির ছাপ, কিন্তু সে কিছু বলছে না, শুধু মাঝে মাঝে আর চোখে রৌদ্রবীরের দিকে তাকাচ্ছে। রৌদ্রবীর মাত্রই ইফতেদার ধর্ষণের সাথে যুক্ত দুটো ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে এলো, যার জন্য সে শহরে এসেছে। আর সেখান থেকে সে একটা তথ্য জানতে পেরেছে, যেটার জন্য রৌদ্রবীরের ভিতরে থাকা হিংস্রতা বেড়েই চলেছে। ম্যানশনের ভিতরের আলো তাদের উপর পড়তেই দৃশ্যটা আরো স্পষ্ট হয়ে উঠল। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়েছিলেন মিসেস আসিয়া। তিনি মাত্রই অফিস থেকে ফিরেছেন, সকল কাজ শেষে। কালকে তিনি ভিরান আর নূরের বিয়ের জন্য গ্রামে যাবেন, তাই আজকে কাজের চাপ ছিল অনেক। মিস্টার রায়হানও নেই। আভার মা বাবা মিসেস শিউলিয়ার মিস্টার রিতান কালকে সরাসরি গ্রামে পৌঁছে যাবেন। বাসায় সার্ভেন্ট আর মিসেস আসিয়াই ছিলেন। ছেলের এই অবস্থা দেখে তার ভ্রু কুঁচকে গেল। চোখে উদ্বেগ আছে, কিন্তু মুখে তা প্রকাশ পেল না। তার কণ্ঠে ঠান্ডা, তুমি কি করছো রৌদ্রবীর? রৌদ্রবীর থামলো না, হাঁটতে হাঁটতে শার্টের হাতা গুটাতে লাগলো। তার ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি ফুটে উঠল। সে নির্লিপ্ত স্বরে বলল, কিছু জানোয়ারকে পৃথিবী থেকে ছাড়তে চাইনি। আই জাস্ট ওয়ান্ট টু ক্লিন দ্য ওয়ার্ল্ড।
কথাটা এমনভাবে বলল যেন খুব স্বাভাবিক কিছু, যেন কারোর সাথে দেখা করে এসেছে বা একটা কাজ সেরে ফিরেছে। হাসিব নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সে জানে এই মুহূর্তে কিছু বলা মানে আগুনে ঘি ঢালা। মিসেস আসিয়া এবার এক পা এগিয়ে এলেন, তার দৃষ্টি তীক্ষ্ণ, গলায় হালকা চাপা রাগ। অতীত খুঁড়ে বের করতে যেও না রৌদ্রবীর, শেকড় অনেক গভীর। এক মুহূর্তের জন্য চারিপাশের বাতাস ভারী হয়ে উঠল। রৌদ্রবীর থেমে গেল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে মায়ের দিকে তাকালো সে। সেই দৃষ্টিতে এক অদ্ভুত ঠান্ডা আগুন। কিন্তু সে কিছু বলল না, শুধু কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবারও সামনে ঘুরে দাঁড়ালো। ভারী পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তার জুতোর শব্দ পুরো ম্যানশন জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। হাসিফ একবার মিসেস আসিয়ার দিকে তাকালো, তার চোখে প্রশ্ন। এভাবে চলতে থাকলে কি হবে? মিসেস আসিয়া চোখ ফিরিয়ে নিলেন, তার মুখে কঠিন অভিব্যক্তি, কিন্তু ভেতরে যেন কোনো ঝড় বইছে। রুমের ভেতরে ঢুকেই রৌদ্রবীর আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। শার্টটা এক ঝটকায় খুলে মেঝেতে ছুঁড়ে ফেললো। সাদাটা কাপড়টা এখন লালচে দাগে ভরা, নিঃশব্দ সাক্ষী কিছুক্ষণ আগের ঘটনা। সে ধীরে ধীরে বাথরুমে ঢুকে শাওয়ারটা খুলে দিল। ঝর্ণার ঠান্ডা পানির ধারা তীব্র বেগে ঝরে পড়তে লাগলো রৌদ্রবীরের ক্লান্ত শরীরের উপর। শরীরের প্রতিটা পেশি যেন এই শীতল স্পর্শে কিছুটা স্বস্তি পেল। কাঁধ আর বুকের উপর লেগে থাকা গাঢ় লাল রক্তের দাগগুলো পানির টেনে ধীরে ধীরে ফিকে হয়ে আসতে শুরু করলো। রক্তাক্ত পানির ধারা তার শরীর বেয়ে নেমে গিয়ে বাথরুমের ধবধবে সাদা টাইলসের উপর আঁকাবাঁকা লালচে রেখা তৈরি করলো। সেই ক্ষণস্থায়ী রক্তিম আলাপন মুহূর্তে মিলিয়ে গেল ড্রেনের কুচকুচে অন্ধকারে। রৌদ্রবীর শাওয়ারের তলায় দেয়ালে এক হাত ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার সুগঠিত বুকের পেশি আর সিক্স প্যাক এসব বেয়ে পানির ফোঁটাগুলো অবিরাম গড়িয়ে পড়তে লাগলো। সেই পানির ধারার সাথে যেন ধুয়ে মুছে যাচ্ছিল দিনের সমস্ত ক্লান্তি, উত্তেজনা, না বলা কোনো এক গভীর দহন। রৌদ্রবীর চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। পানির শব্দের আড়ালে যেন সে নিজের ভেতরে শব্দগুলো চাপা দিতে চাইছে। কিছু ভেসে উঠল অন্ধকার রুম, কারো কান্না, অবচেতন দেহ। তার চোয়াল শক্ত হয়ে উঠল। হঠাৎ করে সে শাওয়ারটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলে বের হলো রৌদ্রবীর। শরীর ভেজা, চুল থেকে পানি টপটপ করে পড়ছে। কোমরে শুধু একটা সাদা তোয়ালে জড়ানো, তার বুকের পেশিগুলো টান টান, কিন্তু চোখে সে আগের মতোই অদ্ভুত এক শীতলতা। সে আলমারির পাশে রাখা ড্রয়ার খুলে একটা সিগারেট বের করলো। ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে গেল। ব্যালকনির কাছের দরজাটা খুলতে বাইরে রাতের ঠান্ডা হাওয়ায় তার ভেজা শরীর আছড়ে পড়ল। দূরে ছড়িয়ে থাকা আলো, কোথাও গাড়ির হালকা শব্দ, আর আকাশে আধখানা চাঁদ। রৌদ্রবীর রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। লাইটারটা ক্লিক করতে আগুনের ছোট্ট শিখা তার চোখে ঝিলিক ফেললো। সে সিগারেটটা ঠোঁটে নিয়ে আগুন ধরালো। প্রথম টানটা নিতেই ধোঁয়া ধীরে ধীরে তার ঠোঁট থেকে বের হয়ে রাতের অন্ধকারে মিশে গেল। কিছুক্ষণ সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভেজা চুলগুলো বাতাসে উঠছে, বুক ওঠানামা করছে ধীরে ধীরে। হঠাৎ করে সে আকাশের দিকে তাকালো। সে আরেকটা টান দিল। তার চোখে তখন আগুন আর অন্ধকার একসাথে জ্বলছে। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা রৌদ্রবীরের চোখ হঠাৎ স্থির হয়ে গেল। সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে, আর তার দৃষ্টি কোথাও দূরে হারিয়ে গেল একটা মুহূর্ত। আর তারপরই অতীত হঠাৎ ঝড়ের মতো ফিরে এলো। সেদিন ইন্তেহা অজ্ঞান হওয়ার পর পুরো বাড়িটা অস্বাভাবিক নিস্তব্ধ ছিল। বাতাসে যেন এক অদ্ভুত ভারী গন্ধ। ভিড় দৌড়ে উঠছিল সিঁড়ি বেয়ে। তার বুক ধুকপুক করছে দ্রুত, যেন কিছু একটা অস্বাভাবিক ঘটেছে, সে বুঝতে পারছে। ইন্দিয়া! তার গলা প্রতিধ্বনিত হলো করিডোরে। পাগলের মতো খুঁজতে থাকলো সে, কিন্তু কোনো উত্তর নেই। অবশেষে সেই কক্ষে প্রবেশ করলো। ভিড় ধাক্কা মেরে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। আর তারপরই থেমে গেল সামনের দৃশ্য দেখে। সময় যেন এক মুহূর্তের জন্য জমে গেল। মেঝেতে পড়ে আছে ইন্তেহা অজ্ঞান হয়ে। পাশেই পড়ে আছে ইবতেদার নিথর দেহ। ইন্তেহার ছোট্ট শরীরটা কুকুরে আছে, সাদা ফ্রক এলোমেলো। চারিপাশে অস্বাভাবিক একটা পরিবেশ। ইন্দিয়া! ভিড় ছুটে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল ওর পাশে। তার হাত কাঁপছে, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক স্থির। সে দ্রুত ইন্তেহার মুখে হাত রাখলো। শ্বাস চলতে কিনা বুঝতে চেষ্টা করলো। ইন্দিয়া, শুনতে পাচ্ছিস? চোখ খোল। ছটফট করতে লাগলো বীর, কিন্তু কোনো সাড়া নেই। বীরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো, কিন্তু সে ভেঙে পড়ল না। তার দৃষ্টি ধীরে ধীরে ঘুরে গেল চারিপাশে। সে ইবতেদার হাতের পালস চেক করতে আটকে উঠে সরে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিশোর মনটা অজানা কোনো ভয়ে কেঁপে উঠল। শরীর ঠান্ডা হয়ে এলো তার। ইন্তেহার হাতের ছুরিটা দেখতেই তার মাথা কাজ করা বন্ধ করে দিল। সে বুঝতে পারল না কি করবে সে। ইবতেদার এত বিভৎস অবস্থা দেখে বীরের চোখে পানি চিকচিক করে উঠল। ছেলেটার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। জানোয়ারগুলোর কথা ভাবতেই তার চোখের মনি সংকুচিত হয়ে এলো। চোয়াল শক্ত হয়ে উঠল এমনভাবে যেন দাঁত ভেঙে যাবে। একটা নিঃশব্দ আগুন জ্বলে উঠল তার ভেতরে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে এলো এক চিৎকার। ইবতেদা! মিসেস নীলা দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। তার চোখ সামনে স্থির। আর পরের মুহূর্তে তিনি বিকট চিৎকার করে উঠলেন। তার কণ্ঠে আতঙ্ক, একমাত্র সম্বল হারানো শোক, আরেক অদ্ভুত ভাঙন। এটা কি? এটা কিভাবে? তিনি টলতে টলতে ভেতরে ঢুকলেন, কিন্তু সামনের দৃশ্য দেখে যেন আর পা এগুলো না। চোখ ফেটে পানি পড়তে লাগলো। মিসেস নীলার চিৎকার যেন পুরো করিডোরটাকে কাঁপিয়ে তুলল। ইবতেদা!
তার গলা ভেঙে যাচ্ছিল, নিঃশ্বাস কাঁপছিল। তিনি 1 পা 2 পা করে এগোলেন, যেন সামনে যা আছে তা তিনি বিশ্বাস করতে পারছেন না। না না, এটা সত্যি না। বুক চেপে ধরে তিনি মেঝেতে বসে পড়লেন। ইফতেদার পাশে কাপা হাতে মেয়ের মুখ ছুঁয়ে দেখলেন। মেয়ের অবস্থা দেখে তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। তিনি হাতড়ে কাপা কাপা হাতে ইফতেদার রক্তমাখা মুখটা স্পর্শ করে বললেন, ওঠো মা। ইফতেদা, উঠো, আমি এসেছি, দেখো। তার কণ্ঠে আদেশ নেই, আছে এক অসহায় মিনতি। তিনি এবার ইফতেদার মাথাটা কোলে তুলে নিলেন, এলোমেলো চুলগুলো কাপা হাতে সরাতে লাগলেন। এরপর পাগলের মতো হাসতে হাসতে চোখের পানি মুছে বললেন, না না, এটা সত্যি না। আমি জানি তুই নাটক করছিস, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। আবারও বলতে লাগলেন, তুই তো ভয় পেতিস না অন্ধকারকে, তাই না মা? কথাগুলো বলতে বলতে তার গলা ভেঙে গেল। তিনি আবারও বললেন, তুই না বলতিস তুই শক্ত মেয়ে, তাহলে আজ আজ এমন করে শুয়ে আছিস কেন? তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, সেই জল গড়িয়ে পড়ছে ইফতেদার নিথর মুখে। তিনি অসহায় কণ্ঠে বললেন, আমাকে একবার দেখ না, একবার চোখ খুল। আমি তোকে কিছু বলবো না, কিছু জিজ্ঞেস করব না, শুধু একবার তাকাস। তার কণ্ঠে এমন ভাঙন যেন প্রতিটা শব্দের সাথে তার বুকটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু কোনো সারা শব্দ পেল না। তিনি নিজের মধ্যে ফিরে এলেন। তিনি ইফতেদার হাত নিজের 2 হাতে চেপে ধরলেন, চিৎকার করলেন তিনি, আমি তোকে বাঁচাতে পারলাম না, আমি কিছুই করতে পারলাম না। মিসেস নীলা আবারও ভেঙে পড়লেন। ইফতেদার বুকের উপর মাথা রেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তিনি পাথরের মতো মেঝেতে ঘুষি মারতে থাকলো। এরপর আর্তনাদ করে উঠল, আমাকে একা রেখে গেলি এইভাবে? আমি তোকে ছাড়া বাঁচবো কিভাবে মা? তার চিৎকার, তার কান্না সব মিলিয়ে ঘরটা যেন দম বন্ধ হয়ে উঠল। অন্যদিকে বীর ইন্তেহাকে জাগানোর চেষ্টা করছে। তাকে যেভাবে হোক ইন্তেহাকে এখান থেকে নিয়ে যেতে হবে। মিসেস নীলা নয়তো ইন্তেহার জীবন নরক করে দিবে। ইফতেদার জন্য বীরের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে ইন্তেহাকে হারাতে পারবে না। বীর আর দেরি করলো না, ইন্তেহাকে কোলে নেওয়ার প্রস্তুতি নিল। তখনই হঠাৎ করে নীলার কান্না থেমে গেল। তিনি ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখ দুটো লাল আর ভেজা, কিন্তু সে ভেজা চোখের গভীরে এখন অন্য কিছু জ্বলছে। তার দৃষ্টি ধীরে ধীরে ঘুরে গেল ইন্তেহার দিকে। মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে ছোট্ট মেয়েটা, নিঃশ্বাস চলছে কিন্তু সে নিস্তব্ধ। মিসেস নীলা স্থির হয়ে তাকিয়ে রইলেন তার দিকে আর হাতে থাকা ছুরিটার দিকে। তার চোখের দৃষ্টি বদলে গেল। কান্না ভেজা মায়ের চোখ ধীরে ধীরে পরিণত হলো কিছু একটার মধ্যে, যা ভয়ঙ্কর। খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে তিনি বললেন, ও খুন করেছে আমার মেয়েকে। তার চোখে তখন আর শুধু শোক নেই, তৈরি হয়েছে প্রচন্ড ঘৃণা। ঘরের বাতাসে যেন হঠাৎ আরো ঠান্ডা হয়ে গেল। সহসা করিডোরে নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ভেসে এলো ভারী বুটের শব্দ। দরজার সামনে কয়েকজন পুলিশ এসে দাঁড়ালো। তাদের চোখে সতর্কতা, মুখে গম্ভীরতা। চারপাশের পরিবেশটা এক নজরে পর্যবেক্ষণ করে তারা থমকে গেল। মিসেস নীলা হঠাৎ উঠে দাঁড়ালেন। তার চুল এলোমেলো, চোখ লাল, মুখ ভেঙে গেছে কান্নায়। তিনি হঠাৎ করে চিৎকার করে উঠলেন, ওটাই খুনি। তার কাপা আঙ্গুল সোজা গিয়ে থামলো ইন্তেহার দিকে। তিনি আবারও সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলেন, ওই মেয়েটা, ওই আমার মেয়েকে শেষ করেছে। তার কণ্ঠে কান্না, কিন্তু সে কান্নার ভিতর লুকিয়ে আছে একরাশ উন্মত্ততা। তিনি পাগলের মতো প্রলাপ বকতে লাগলেন, ধরুন ওকে, এখনই ধরুন, ও পালিয়ে যাবে। পুলিশরা একে অপরের দিকে তাকালো, কিন্তু যেহেতু প্রমাণ আছে তাদের অ্যারেস্ট করতেই হবে। একজন অফিসার ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, এই ছেলে সরে দাঁড়াও, মেয়েটাকে আমাদের কাস্টাডিতে নিতে হবে। ঠিক তখনই বীর হঠাৎ করে ইন্তেহাকে নিজের বুকে টেনে নিল। তার 2 হাত শক্ত হয়ে জড়িয়ে ধরল অচেতন মেয়েটাকে, যেন কেউ ছিনিয়ে নিতে আসছে। তার চোখ উঠে গেল সোজা অফিসারের দিকে। সেই চোখে আগুন। সে ভয়ঙ্কর ভাবে বলল, কেউ এগোবে না। তার কণ্ঠ নিচু, কিন্তু হাড় হিম করা কণ্ঠ। পুলিশ অফিসার থেমে গেল মাঝপথে। এমন দৃষ্টি, খড় এমন কণ্ঠ একজন কিশোরের মধ্যে এভাবে দেখা যায় না। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? না, অফিসার কড়া গলায় বলল। বীর এক চুলো নড়ল না। সে শক্ত কণ্ঠে জবাব দিল, আমি খুব ভালো করে বুঝে বলছি। তার বুকের সাথে চেপে আছে ইন্তেহা। মেয়েটা নিঃস্বার্থীর, কিন্তু সে বেঁচে আছে, এটাই যেন এখন তার সবকিছু। বীর কিছুতে ইন্তেহাকে নিজের থেকে দূরে যেতে দিবে না। এজন্যই তাকে যাই করতে হোক না কেন। অফিসার বলল, সি ইজ মার্ডারার। বীরের চোয়াল শক্ত হয়ে উঠল। লাল চোখে তাকিয়ে বলল, ও কিচ্ছু করেনি। প্রতিটা শব্দ স্পষ্ট আর দৃঢ়। মিসেস নীলা আবারও চিৎকার করে উঠলেন, মিথ্যে, সব মিথ্যে। ওই ছিল এখানে, ও ছাড়া আর কেউ ছিল না। ওই মেয়েটা আমার মেয়েকে শেষ করেছে। জানোয়ারগুলো আমার মেয়েকে শেষ করার পর সুযোগ পেয়ে এই মেয়ে আমার মেয়েকে মেরে দিয়েছে। তার চোখে তখন উন্মাদনার ছাপ। তিনি এখনো ইফতেদাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন। নীলার পুরো পৃথিবী যেন আজ থমকে গেছে। ইফতেদার লাশ ছাড়া তিনি আর কিছু দেখতে পারছেন না, না চাইছেন দেখতে।
বীর এবার ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো নীলার দিকে। তার দৃষ্টিতে শীতলতা, যেন কোনো অনুভূতি নেই। ঘরের ভেতরে বাতাস তখনও ভারী আর থমথমে। পুলিশদের চোখে দ্বিধা। মিসেস নীলার কান্না থামছে না, আর বীর সে বসে আছে স্থির, বুকের সাথে চেপে রাখা ইন্তেহাকে আগলে। পুলিশ আবারও এগিয়ে এলো ইন্তেহাকে নিতে। তারা এক প্রকার কেড়ে নিতে চাইলো ইন্তেহাকে বীরের থেকে। বীর তাদের শক্তির সাথে পেরে উঠছে না। বীর আর্তনাদ করে উঠল, নিয়ে যাবেন না ওকে। ইন্তেহা আমার একমাত্র সম্বল, কিচ্ছু করে নিও। কিন্তু বীরের আর্তনাদ আর কারো কানে পৌঁছালো না। হঠাৎ বীরের দৃষ্টি পড়ে মেঝেতে পড়ে থাকা ছুরিটার উপর। আর একটা মুহূর্ত ভাবলো না সে। বীর হাত বাড়িয়ে ছুরিটা তুলে নিল, ইন্তেহাকে মেঝেতে রাখলো ধীরে, যেন আঘাত পাবে। একটু জোরে রাখলে পুলিশ অফিসার চিৎকার করে উঠল, এ ছেলে, এটা নামাও। কিন্তু বীর কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে ছুরিটা নিজের হাতে শক্ত করে ধরল, তার চোখে অদ্ভুত এক স্থিরতা। তারপর ধীরে ধীরে মাথা তুলল, শীতল কণ্ঠে বলল, খুনটা আমি করেছি। কথাটা শুনে ঘরের ভেতর যেন বজ্রপাত হলো। সবাই থমকে গেল। মিসেস নীলার এইসবে কোনো খেয়াল নেই। বীর আবারও বলল, এবার আরো স্পষ্ট আমি করেছি, ও না। করে। পুলিশ অফিসার কড়া গলায় বলল, তুমি বুঝে বলছো? কি বলছো? বীর একটুও দমল না। সে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, আমি বুঝে বলছি। তার চোখে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। সে শক্ত কণ্ঠে বলল, ওকে ছেড়ে দিন, ও কিছু জানে না। মিসেস নীলা হঠাৎ করে কাঁদতে কাঁদতে চোখ লাল বর্ণ করে চিৎকার করে পড়লেন, মিথ্যে বলছো তুমি। কিন্তু বাকিটা শেষ করতে পারলেন না। তার চোখ উল্টে গেল। তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অতিরিক্ত কান্নার অসহনীয় যন্ত্রণার কারণে এটা হয়েছে। তিনি মেনে নিতে পারেননি ইফতেদার মৃত্যুটা। ম্যাডাম, একজন পুলিশ ছুটে গেল তার দিকে। ঘরের ভিতর বিশৃঙ্খলা শুরু হয়ে গেল, কিন্তু সেই বিশৃঙ্খলার মাঝেও শান্ত। পুলিশ অফিসার এবার এগিয়ে এলো। দুজন কনস্টেবল তার হাত চেপে ধরে বলল, তোমাকে আমাদের সাথে যেতে হবে। বীর কোনো প্রতিরোধ করলো না, শুধু ছুরিটা ছেড়ে দিল নিজের হাত থেকে। হাত করা পরানো হলো তার হাতে। 17 বছরের কিশোর সেই দিন তার জীবনের সব রং ত্যাগ করলো এক নামহীন সম্পর্কের জন্য। মায়া ছিল নাকি অন্য কিছু যা তাকে এত বড় পদক্ষেপ নিতে বাধ্য হলো? বীরকে নিয়ে যাওয়ার সময় বীর একবার থামলো। তার দৃষ্টি গেল পেছনে। অচেতন অবস্থায় মেঝেতে শুয়ে আছে ইন্তেহা। তার ছোট্ট মুখটা ফ্যাকাশে, চোখ বন্ধ। বীর কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। তার চোখে প্রথমবারের মতো এক ঝলক কষ্ট ফুটে উঠল। তার ঠোঁট নড়ে উঠল খুব নিচু স্বরে। ক্ষমা করে দিস। একটু থামলো সে। তার কণ্ঠ ভেঙে গেল সামান্য। তোর সাথে থাকতে পারলাম না, পারিনি আমি তোকে নরক যন্ত্রণা থেকে বাঁচাতে। এখন থেকে তোকে নিজেকে নিজে বাঁচতে হবে। এতদিন হয়তো ভুলেও যাবি বীর বলে তোর জীবনে কেউ ছিল। সুখে হোক তোর জীবন, তোর সুখেই আমি সুখী। তুইও তো ছিল আমার জীবনের তিমির হনন, একমাত্র অবলম্বন। আর কিছু বলতে পারল না। পুলিশ তাকে টেনে নিয়ে গেল দরজার বাইরে। দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ব্যালকনির ঠান্ডা বাতাস হঠাৎ যেন আরো ভারী হয়ে উঠল। রৌদ্রবীরের আঙ্গুলে ধরা সিগারেটটা প্রায় শেষ। ছাই জমে লম্বা হয়ে আছে, কিন্তু সে খেয়াল করছে না। তার দৃষ্টি স্থির, দূরে কোথাও নয়, যেন নিজের ভেতরের অন্ধকারে। সে আঙ্গুল একটু নাড়াতে সিগারেটের ছাই নিচে ঝরে পড়ল। চার চোয়াল ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। রৌদ্রবীর সোজা হয়ে দাঁড়ালো। ব্যালকনির রেলিং থেকে হাত সরিয়ে নিল। তার বুক ওঠানামা করছে ধীরে, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।